আমার কাছে আসতো আর বলতো, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, খুব কাজে দেবে। লোকটির নাম নাম বলেছিল? বলেছিল ব্রাহ্মণ সন্তান, নাম অমরজীবন ভট্টাচার্য। যতটা চমকানো উচিত ছিল ততটা চমকালাম না। আমি একরকম বুঝতেই পারছিলাম উনি এই নামই বলবেন। কাছারি বাড়ির কার্নিশে বাসা বাঁধা পায়রার দল গলার মধ্যে কুম কুম শব্দ করছে। সুন্দর বেলাটা চড়ছে বাইরে। এ বাড়ির এখন কোনো বিপদ নেই সামনে, বরং এদের মঙ্গল হবে। শান্ত পবিত্র পরিবেশে সেই আসন্ন মঙ্গলের প্রতিশ্রুতি। স্থান লক্ষণ বোঝবার শক্তি দিয়েছিলেন মধুসুন্দরী দেবী। সেটি এখনো নষ্ট হয়নি, তাই অনুভব করছিলাম সবটা। ছড়াটার মানে কিছু বুঝলেন? হ্যাঁ, মানে না, এখনো তো কিছু ধরতে পারছি না। আর রাজামশাই, ওই অমর জীবনের বলা সেই লোক যে আমি, তাই বা বুঝছেন কি করে? না মানে ঠিক তা নয়, মানে আমি সেই লোক না হলে আরো দিন দুই এখানে থাকতে পাবো তো? ওমা, সে কি? নিশ্চয়ই থাকবেন। অতিথি নারায়ণ, কত সৌভাগ্য থাকলে তবে বাড়িতে অতিথি আসে। আচ্ছা, এই লোকটা মানে অমর জীবন, এর বয়স কত বলে মনে হয়েছিল আপনার? মানে খুব বুড়ো মানুষ কি? না না, একেবারেই নয়। কত আর হবে, এই 35-36। 35-36ই বটে। থেকে গেলাম মুকুজ্জে বাড়িতে। পরের দিন সকালে মুকুজ্জে মশাইয়ের সঙ্গে বৈঠকখানায় বসে গল্প করছি, এমন সময় একজন প্রৌঢ় মানুষ ঘরে ঢুকে জীর্ণ ছাতাখানা দরজার কোণে ঠেসিয়ে রেখে বললেন, নমস্কার রাজাবাবু। এবছর তো আমার খেলা সামনের মাসে। আজ একখানা টিকিট দিয়ে যাই। সোমবার বিলেতের মেলে কাগজপত্র সব পাঠিয়ে দেবো। এইদিকে তো আর আসা হবে না, আজই দিয়ে যাই। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু কৌতূহল হচ্ছে। কিসের টিকিট? বিলেতের মেলে কাগজ পাঠানো, কি ব্যাপার? দেবদর্শন বাবু আমার দিকে তাকিয়ে বললেন, বিলেতে ডার্বির টিকিট পাবো কত সে আমিও জানি, আর এই ভূষণ রায়ও জানে। তবে এবছর একখানা টিকিট কিনি, অভ্যেস আর কি। দাও হে, ও একখানাই দাও। কোনটা? যেটা হোক একটা। বেশ 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 বেশ, তাহলে প্রথমটাই দিই। একটু দাঁড়ান দেখি। না, ওটা নয়, আপনি এটা নিন। টিকিটের গোছা থেকে অন্য একটা টিকিট বেছে দিলাম। বুঝলাম দেবদর্শন যেন কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি হেসে বললাম, বেশি ভাববার কিছু নেই, নিলে এটাই নিন। ভূষণ রায় স্পষ্টই কিঞ্চিত ইতস্তত করছেন, একবার আমার দিকে আরেকবার মুকুজ্জে মশাইয়ের দিকে তাকাচ্ছেন। দেবদর্শন দ্বিধা ছেড়ে ফেলে বললেন, ঠিক আছে, ঠাকুর মশাই যেখানা বলছেন সেখানাই দাও। নিজের পছন্দ তো অনেক দেখলাম, এবার ঠাকুর মশাইয়ের পছন্দের ফলটা দেখি। গোছা থেকে টিকিটখানা ছিঁড়ে দেবদর্শনকে দিলেন ভূষণ রায়। কি একটা ফর্মে নাম, ঠিকানা আর নোম ডি প্লাম লিখে নিলেন। যে টিকিট কিনছে সে তার পছন্দ আর ইচ্ছে মতো একটা সাংকেতিক শব্দ ঠিক করে, আর সেই শব্দটিকে বলে নোম ডি প্লাম। এর ফলে কে পুরস্কারের প্রাপক তা নিয়ে কোনো সংশয় থাকে না। একই নামে একাধিক লোক থাকতে পারে, কিন্তু গোপনে নির্বাচন করা সাংকেতিক শব্দ কখনো এক হবে না। নোমডি প্লাম কি লিখবো? ওটা লেখো। গতবার যেন কি লিখেছিলাম, মা কালী না? আগে এবার বরং লেখো অমর জীবন। দেবদর্শন শুধু জন্মসূত্রে বনেদি এমন নয়, তার ধীর স্থির সংযত আচরণের মধ্যে দিয়ে একটা সহজ আভিজাত্য প্রকাশ পায়। আমার কথা শুনে তিনি অবাক হলেন ঠিকই, কিন্তু বাইরে তার কিছুই দেখালেন না। বললেন, ঠিক আছে, লেখো অমর জীবন। নোমডি
প্লাম, AMARJIEN, অমর জীবন। ভূষণ রায় চলে গেলে দেবদর্শন কিছুক্ষণ চুপ করে গড়গড়ার নলে টান দিলেন। তারপর বললেন, ঠাকুরমশাই, জানি কিছু প্রশ্ন আছে যা করতে নেই, তবু কিছুতেই কৌতূহল নিবৃত্তি করতে পারছে না বলে মার্জনা করবেন। টিকিটটা বদলে দিলেন কেন? বিশেষ কোনো যে কারণ আছে এমন বলতে পারি না, তবে অমর জীবনের বলা ছড়াটা একটা ছোট্ট কারণ হলেও হতে পারে। কি রকম? আপনি কি ওই কবিতার মানে বুঝতে পেরেছেন? জানি না, লটারি খেলার ফল বেরুলে সেটা বোঝা যাবে। মুখুজ্জেমশাই, আপনি প্রবীণ বুদ্ধিমান মানুষ, আপনাকে আগে থেকে মিথ্যে আশা দিয়ে ভোলাতে চাই না। একটা কিছু আন্দাজ করেই নিশ্চয়ই টিকিটটা বদলেছি, কিন্তু তা বলবার সময় এখনো আসেনি। ঠাকুরমশাই, আপনি কিছুদিন আমার কাছে থাকবেন তো? আর আর প্রয়োজনে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, প্রয়োজন ঘটলে আমি নিজেই ঠিক যোগাযোগ করে নেব। আমি বেশি দিন কোথাও থাকি না মুখুজ্জেমশাই, কিছু মনে করবেন না। বাড়িতেও মন বসেনি বলেই বেরিয়েছিলাম। মুখুজ্জেমশাই সংযত ব্যক্তিত্বের মানুষ, এ নিয়ে বারবার অনুরোধ করে আমাকে বিব্রত করলেন না। সেদিনটা দেবদর্শনের সঙ্গে গল্প করেই কাটল। ভদ্রলোক কলেজের ছাপমারা ছাত্র নন বটে, কিন্তু সাহিত্য আর ইতিহাসের খবর রাখেন প্রচুর। বোধহয় পরের দিন চলে যাব বলেই দুপুরে দেবদর্শন খাওয়া দাওয়ার বিপুল আয়োজন করেছেন। ওর আর আমার একসঙ্গেই আহারের আয়োজন করা হয়েছে ভেতর বাড়িতে রান্নাঘরের বারান্দায়। খেতে বসে আমার চক্ষু স্থির। পুজোর পরাতের মতো বিশাল কাঁসার পদ্মকাটা বগি থালায় চূড়ো করে সাদা ধপধপে তুলাই পাঞ্জি চালের ভাত, ভাতের চূড়ায় ছোট্ট কাঁসার বাটিতে গাওয়া ঘি। জমবে না, ভাতের গরমে তরল থাকবে। আলাদা রেকাবিতে নুন, লেবু, লঙ্কা, জিরে জিরে করে কাটা আলু ভাজা, এঁচোড়ের ডালনা, নারকেলের কুচি দেওয়া ঘন মুগের ডাল, বাঁশশলা ধানের চিড়ে দিয়ে রান্না করা পাকা রুই মাছের মুড়ি ঘন্ট, 1 হাত লম্বা চিতল মাছের পেটির তেল ঝাল, সে পেটির লম্বা কাঁটা দিয়ে উল বোনা যায়। তারপর এলো তেল কই, এক একখানা কই 1 বিঘত লম্বা। ওরে বাবা, এত! এ কি একজনে খেতে পারে? না, সে তোমাদের খাওয়া কম না, কিন্তু আমি খেয়েছিলাম। সমস্ত পদই আমি বেশ ভালো পরিমাণে খেয়েছিলাম। তুলাই পাঞ্জি চালের ভাত খেয়েছো কখনো? না। খেলে বুঝতে। এখানে রান্না করলে গলির মোড়ে লোক জানতে পারে। যাক, খাওয়ার কিন্তু এখানেই শেষ নয়। এরপর এলো ঘন দুধের সর, ক্ষীর আর পাকা মর্তমান কলা। খেলেন? অবশ্যই। মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে বললাম, লোকে আপনাকে রাজাবাবু বলে, সে মিথ্যে কথা নয়। রাজবাড়ি ছাড়া এমন রান্নাবান্না হয় নাকি? এ আর কি, এ তো কিছু করতেই পারলাম না ঠাকুরমশাই, একটু হঠাৎ হয়ে গেল কিনা। সত্যি যদি আবার আসেন, তখন আমাদের এই অঞ্চলের কিছু ভালো রান্না আপনাকে খাওয়াবো। পদ্মচিনি খেয়েছেন কখনো? পদ্মচিনি? আগে না। খাওয়াবো। গয়না বড়ি ভাজা খাওয়াবো। তিলজাও খেয়েছেন? কি সর্বনাশ, না আমি তো শুনিনি। যদি পারেন তো পুজোর সময় আসুন। এখন অবশ্য আর সেই পুরনো দিনের জাঁকজমক কিছু নেই, তবু নয় নয় করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব আজও এই অঞ্চলের বিখ্যাত। বংশানুক্রমে 200 বছর ধরে একই কুমোর পরিবার ঠাকুর তৈরি করে, একই পুরোহিত বংশ পুজো করে, একই ঢাকিদের বংশ ঢাক বাজায়। প্রতিমার সামনে অষ্টমীর দিন রাত্রির থেকে কবির গান, যাত্রা এসব হয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সন্ধি পুজোর সময় গড়ের তোপও শুনতে পাবেন। গড়ের তোপ কি জিনিস? সে আমার পরিবারের প্রচলিত একটা পুরনো প্রবাদ। এখান থেকে দক্ষিণ পশ্চিমে মুকুটশিলা গ্রাম। আমার প্রপিতামহী ছিলেন মুকুটশিলা গ্রামের মেয়ে। তার বাপের বাড়ি ছিল বিশাল ভূসম্পত্তির।
নদীর ধারে চওড়া উঁচু পাঁচিল দেওয়া এত বড় বাড়ি যে লোকে বলতো গড়। সে বাড়িতে বিখ্যাত বিরাট দুর্গোৎসব হতো। তা বিয়ের পর প্রপিতামহীর তো যেমন হয় আর কি, বাপের বাড়ি যাওয়া হয় না। তা একবার পুজোয় যাবেন বলে সকলের অনুমতি করিয়েও পুজোর কদিন আগে বিরাট অসুখ বাঁধিয়ে বসলেন। এখন জানতো তখন যান অবস্থা, কিন্তু সেই বিকারের মধ্যেও একটু জ্ঞান ফিরলেই বলতেন, আমার বাপের বাড়ি যাওয়া হলো না, পুজো দেখা হলো না। তা আমাদের কুলগুরু দীনদয়াল ভট্টাচার্য প্রপিতামহীর আক্ষেপ শুনে বলেছিলেন, মা, তোমাকে কোথাও যেতে হবে না, এইখান থেকেই তুমি সন্ধি পুজোর দিন মুকুটশিলা গ্রামের গড়ের তোপ শুনতে পাবে, এইখান থেকেই তুমি প্রণাম জানিও। তা সেই বছর ঘটেছিল সেই অদ্ভুত কাণ্ড। আমার প্রপিতামহ সন্ধি পুজোর সময় বসে রইলেন স্ত্রীর রোগশয্যার পাশে। গভীর রাত্রে ঠিক সন্ধি লগ্নে বহু দূর থেকে মাঠ, বন, খাল পেরিয়ে ভেসে এলো গড়ের তোপের শব্দ। আর তারপরেই হু হু করে ঘটনাটা রটে গেল চারিদিকে। এখন জিনিসটা কিংবদন্তি হয়ে পৌঁছেছে। প্রতি বছর নাকি কেউ কেউ শুনতে পায় গড়ের তোপের আওয়াজ। এতে কিংবদন্তির কি আছে? তোপের আওয়াজ শোনা তো যেতেই পারে। না, তা যেতে পারে না ঠাকুরমশাই। জয়তলা থেকে মুকুটশিলার দূরত্ব 40 মাইল। সে কি? আপনি কখনো শুনেছেন সেই তোপের আওয়াজ? বাল্যে দু একবার শুনতে পেয়েছি বোধহয়, পরিষ্কার স্মৃতি কিছু নেই। বড় হওয়ার পর তেমন ভাবে কখনো নয়। তেমন ভাবে নয় মানে? বড় হতে আরম্ভ করলে কিছু কিছু বিশ্বাসের ভিত্তি নড়ে যায়। তবে আমার বিয়ের বছর হঠাৎই মনে হলো তোপের শব্দ শুনলাম। একটু অন্যমনস্ক ছিলাম, জানি না ঠিক শুনেছিলাম কিনা। পরের দিন আবার বেরিয়ে পড়লাম পথে। পথটাই বুঝলে আমার ঠিক জায়গা, ঠিকঠাক খাপ খেয়ে যায় চিন্তাহীন, মুক্ত, আনন্দে ভরা দিনগুলো। তোমরা যারা সংসারী মানুষ তারা এই জীবনটাকে ঠিক উপলব্ধি করতে পারবে না। তবে আবার বলছি, মনে বল আর সাহস থাকা চাই। দুর্বল পুতুপুতু লোক এই আনন্দ পাওয়ার যোগ্য নয়। শরৎকাল এসে গেল, কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসছে। একটা কালীবাড়ির নাট মন্দিরে আশ্রয় নিয়েছিলাম সেই রাত্রিরে। বেশ পরিচ্ছন্ন জায়গা, মশা টশা বিশেষ নেই। কিছুক্ষণের মধ্যে ঘুম ঘুম ভাব ঘনিয়ে এলো। সারাদিন পথশ্রমের পর ঘুম আসার অনুভূতি বেশ আরামের। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে কানের কাছে কে যেন বলল, কাল সকালেই রওনা হয়েও, মুখুজ্জে বাড়ির পুজোয় এবার তোমার থাকা দরকার। চমকে উঠে বসলাম। কে কে বলল কথাটা? তারার আলোয় আবছা দেখা যাচ্ছে নাট মন্দির। কই, জনপ্রাণীও তো নেই কোথাও, অথচ আমি পরিষ্কার শুনেছি। উঠে একবার চারপাশটা ঘুরে দেখে এলাম। না, সত্যি কেউ কোথাও নেই। তাহলে তারপরেই হঠাৎ একটা ধাক্কার মতো মনে হলো, এই গলার স্বরের অধিকারীকে আমি চিনি। অমর জীবন। আমাদের পারিবারিক ইতিহাসের পর্বে পর্বে সে কিভাবে জড়িয়ে গিয়েছে সে তো তোমরা জানো। রহস্যের কুয়াশায় ঢাকা তার পরিচয়। আকাশের নক্ষত্রদের মতো সে প্রাচীন। তার নির্দেশ আমাকে মানতেই হবে। ঘুরতে ঘুরতে 1.5খানা জেলা পার হয়ে চলে এসেছিলাম, কাজেই ফিরতে বেশ সময় লাগলো। খুব প্রাণপণ হেঁটেও পুজো আরম্ভ হওয়ার আগে মুখুজ্জে বাড়ি পৌঁছতে পারলাম না। মহাষ্টমীর দিন সকালে পৌঁছলাম জয়তলা গ্রামে। দূরে মুখুজ্জে বাড়ির পুজোর ঢাক বাজছে। গ্রামের রাস্তাতেও খুব বেশি লোক নেই, দল বেঁধে সবাই জমিদার বাড়ির পুজো দেখতে গিয়েছে। পথের বাঁক ঘুরেই সামনে মুখুজ্জে মশাইয়ের বাড়ি। কাছারি আর অন্দরমহলের মাঝখানে বিরাট উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে। তার নিচে অন্তত 100-3 লোক হাত জোড় করে প্রতিমার দিকে তাকিয়ে বসে। আমি মণ্ডপে ঢুকতেই সমস্ত কোলাহল থেমে গিয়ে অত বড় আসরে স্তব্ধতা নেমে এলো। প্রথমে বুঝতে পারিনি, তারপর বুঝলাম সন্ধি পূজা সমাগত। ঠাকুর দালানে প্রতিমার সামনে 108খানা পেতলের প্রদীপ ধক ধক করে জ্বলছে।
পুরোহিত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন লোহার বেড়ের উপর বসানো নতুন জল ভরা মাটির হাঁড়ির দিকে। তার তলার ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সমস্ত জল বেরিয়ে গেলে সন্ধি পুজো শুরু হবে। ভালো সময় পৌঁছলাম মুখুজ্জে মশাইয়ের বাড়িতে। রঘুই আমাকে প্রথম দেখতে পেল। এক গাল হেসে আসরের সামনে যেখানে দেবদর্শন বসে আছেন সেখানে নিয়ে গিয়ে নিচু হয়ে বোধহয় আমার কথা বলল তাকে। দেবদর্শন চমকে উঠে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন। আর ঠিক তখনই মানে আপনি সেই 40 মাইল দূরের তোপের আওয়াজ শুনলেন? আমি একা নয়, মানুষের জয়ধ্বনি বলছিল আরো অনেকে শুনেছে। অদ্ভুত কাণ্ড। মুখুজ্জে মশাই আমার দিকে ঘুরে তাকালেন আর চোখাচোখি হওয়া মাত্র সেই তোপের আওয়াজ। ওদিকে সন্ধি পুজোর সময় এসে গেল। ঢাক বেজে উঠল। তারপর বলি শুরু হলো। না, পশু বলি হয় না এ বাড়িতে। কামারের হাতে ঝকঝকে খাঁড়া উঠছে নামছে, এঁটেল আর বালিমাটি মিশিয়ে তৈরি বেদির ওপর পরপর বলি হয়ে যাচ্ছে 108টা চাল কুমড়ো, কলা, আখ, সুপুরি। তার মধ্যে সুপুরি বলি ব্যাপারটা দেখার মতো। মাটির বেদিতে রাখা ওইটুকু একটা জিনিসের ওপর অত বড় ভারী খাড়া নির্ভুল ভাবে নেমে আসছে। সুপুরি এতটুকু পিছললে মহা অকল্যাণ। সন্ধি পুজো শেষ। দেবদর্শন প্রণাম সেরে আমার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে জল। শুনলেন ঠাকুরমশাই তোপের শব্দ? হ্যাঁ, শুনলাম। আপনার নিমন্ত্রণ রেখে ভালোই করেছি। চলুন আমরা বৈঠকখানায় গিয়ে বসি। ভেতরে আমরা গিয়ে বসার একটু পরেই রঘু দুজনকে তামাক দিয়ে গেল। পেছনে এলো পুরোহিতের তন্ত্রধার। তার হাতে দুখানা কাঠের বার কষে পুজোর প্রসাদ। প্রসাদ খেয়ে আপাতত চালান ঠাকুরমশাই। দুপুরে খেতে কিন্তু একটু দেরি হবে। লোকজন সব সন্ধি পুজো দেখছিল। এইবার রান্না চাপানো হবে। অসুবিধে কি? আমার কোনো তাড়া নেই। আমাদের কিন্তু দেবী পুরাণ মতে পুজো। এই কদিন নিরামিষ খাওয়া চলে। একেবারে দশমীর দিন বিসর্জন সেরে এসে রাত্রিরে লুচি মাংস খাওয়া হবে সকলে মিলে। চমৎকার ব্যাপার। দেবদর্শনের বাড়ির একটা সুন্দর প্রথা দেখলাম। যেমন দুপুরে আর রাত্রিরের সামুদায়িক ভোজ। সবাই মিলে শামিয়ানার নিচে সারি দিয়ে বসে একই খাবার খাওয়া হচ্ছে। জমিদার বলে দেবদর্শন আলাদা বসেননি, বা তাকে আলাদা করে বিশেষ কোনো খাবারও দেওয়া হচ্ছে না। আয়োজন হয়তো বিরাট কিছু নয়, কিন্তু সমবেত মানুষজন সোনা হেন মুখ করে আনন্দের সঙ্গে খাচ্ছেন। প্রথম কারণ জমিদার বাবুর প্রতি ভালোবাসা। দ্বিতীয় কারণ একসঙ্গে বসে খাওয়ায় আনন্দ। সকলের সঙ্গে আনন্দ করে পুজোর বাকি দুটো দিন কেটে গেল। দশমীর দিন দুপুরের পর থেকে বউ আর ঝিয়ের দল ভিড় করে ঠাকুর বরণ করতে শুরু করলো। দুথাক তক্তা দিয়ে প্রতিমার সামনে উঁচু মঞ্চের মতো করে দেওয়া হয়েছে। তার উপরে দাঁড়িয়ে মেয়েরা ঠাকুরের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে, মুখে ছুঁয়ে দিচ্ছে সন্দেশ। নিজেদের মধ্যে এ ওর কপালে সিঁদুর লেপে দিচ্ছে, শাঁখার নোয়ায় মাখিয়ে দিচ্ছে। এই লোকাচারের নাম সিঁদুর খেলা। আমাদের সমাজে মেয়েদের সমস্ত উৎসব আনন্দই প্রায় পর্দার আড়ালে পালিত হয়। এই একটা দিন তারা অসংকোচে বেরিয়ে আসে বাইরে। সারা গাঁয়ের লোক মিছিল করে প্রতিমা নিয়ে বেরোলো বিকেলবেলা। নাচতে নাচতে আর দেবীর নামে জয়ধ্বনি দিতে দিতে পুরো দলটা এসে দাঁড়ালো নদীর ঘাটে। সেখানে ভাসানের জন্য পাশাপাশি দুখানা নৌকা বেঁধে চওড়া বেদির মতো করা হয়েছে। ঠাকুর শুদ্ধ তক্তা রাখা হলো সেই নৌকোর ওপর। সঙ্গে উঠল 10-12 জন বলিষ্ঠ লোক আর 6 জন ঢাকি। ঘাট থেকে ছেড়ে ধীর গতিতে নৌকো মাঝ নদীতে গিয়ে দাঁড়ালো। তখন অন্ধকার নেমেছে ঘোর হয়ে। নৌকোর ওপর জ্বলে উঠেছে মশাল। হঠাৎ সবগুলো ঢাক বেজে উঠল দ্রুত তালে। আস্তে আস্তে দুদিকে সরে গেল দুই নৌকো। প্রতিমা বাহকের মাঝখানে বাঁধনে দড়ি কেটে দিয়েছে। সোজাসুজি দাঁড়ানোর অবস্থায় জলে ডুবে গেল দেবী প্রতিমা। পাগলের মতো বাজছে ঢাক, পাগলের মতো চেঁচাচ্ছে মানুষ, ধক ধক করে জ্বলছে মশাল। বিসর্জনটা হয়ে গেল।
তারানাথের বলার গুণে চোখের সামনে যেন সেই ৩০ বছর আগের বিসর্জন প্রত্যক্ষ করছিলাম। আরেকটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, আমার গল্প একটু ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে, তাই না? হোক, তবু মন দিয়ে শোনো। এসব দিনকাল চলে যাচ্ছে, তোমরা আর দেখতে পাবে না। আর শুনে রাখো, পরে ছেলেপুলেদের গল্প বলতে পারবে। বাংলার উৎসব ক্রমেই চেহারা বদল করছে। আরেক রাউন্ড চায়ের ফরমায়েশ হলো। আদা দেওয়া গরম গরম চা এসে গেল। তারানাথ আবার শুরু করলো তার কাহিনী। হ্যাঁ, গল্পটা যেন কোন পর্যন্ত বলেছিলাম? ওই বিসর্জন হয়ে গেল দেবীর, তারপর হ্যাঁ, তারপর রাত 10:30 নাগাদ শামিয়ানার নিচে সারি সারি পাত পড়ে গেল। একজন লোক যে পরিমাণ লুচি খাচ্ছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। 1.5 মণ ময়দা শেষ পর্যন্ত কুলোবে কিনা কে জানে। খাওয়ার পর্ব চুকতে চুকতে রাত প্রায় 12:30 হলো। 1টা থেকে আরম্ভ হলো কবি গানের আসর। দেবদর্শন জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, কালকের দিনটাও থেকে যাবেন কিন্তু? শুধু কাল নয়, ভাবছি লক্ষ্মী পুজো দেখে তারপর ফিরব। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। প্রায় শেষ রাত্রিরে আলো ফুটবার কিছু আগে আসর ভাঙল। দেবদর্শন আর আমি পুজো মণ্ডপ থেকে হেঁটে আসছি কাছারি বাড়ির দিকে। মাঝখানে জমিটুকু ঘন অন্ধকার। হঠাৎ দেউড়ির ওপারে দেবদর্শনের ভদ্রাসনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। সমস্ত বাড়িটাকে ঘিরে রয়েছে একটা মৃদু শান্ত নীল আলোর আভা। থমকে দাঁড়িয়ে পড়লাম। লক্ষণ প্রতিলক্ষণ, দৈব, কূট প্রসারী এসব নিদর্শন বিচার করেই আমাদের চলতে হয়। নীল আলোটা দেখে বুঝলাম এই বাড়িকে ভগবান আশীর্বাদ করেছেন। এখানে কিছুদিনের ভেতর খুব ভালো কিছু একটা ঘটবে। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে দেবদর্শনও দাঁড়িয়ে গেলেন। কি হলো ঠাকুরমশাই, দাঁড়িয়ে পড়লেন যে? বুঝলাম নীল আলোটা উনি দেখতে পাচ্ছেন না। না পাওয়ারই কথা। বললাম, কিছু না, আজ শুক্লপক্ষের একাদশী পড়ে গিয়েছে। চাঁদের আলো সামান্য হলেও থাকা উচিত ছিল। এই এত অন্ধকার হলো কিভাবে? চাঁদ আকাশে আছে ঠাকুরমশাই, পশ্চিমে হেলে পড়েছে কিনা আমবাগানের আড়ালে বলে দেখতে পাচ্ছেন না। বড় অন্ধকার, তাই না? যা বলেছেন, নিজের বাড়িটাকেই দেখতে পাচ্ছি না। এই জিনিসটা বরাবর আমাকে অবাক করেছে। স্পষ্ট সুন্দর নীল আলোয় উদ্ভাসিত হয়ে আছে মুখুজ্জে বাড়ি, কিন্তু আমি ছাড়া কেউ তা দেখতে পাচ্ছে না। আমার মানসিক শক্তি খানিকটা দেবদর্শনের মধ্যে সঞ্চারিত করে ওকে আলোটা দেখাতে পারতাম, কিন্তু এ ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য কিছুটা পূর্ব প্রস্তুতি দরকার, নইলে উনি ভয় পেয়ে যেতেন। বৈঠকখানা এসে দেবদর্শন বললেন, সারা রাত তো জেগে, তাছাড়া কয়েকদিন ধরে আপনার পরিশ্রমও কম যাচ্ছে না, একটু ঘুমিয়ে নেবেন নাকি? তখন ব্রাহ্ম মুহূর্ত। পূব আকাশে প্রাক উষার হালকা আভাস। বৈঠকখানার পাশে একটা বড় জগডুমুর গাছের ডালে ভোরের প্রথম দোয়েল পাখি ডাকতে শুরু করেছে। রাত্রিরে না ঘুমোলেও ঠিক এই সময়টায় আর কোনো জড়তা থাকে না। ঈশ্বরের আশীর্বাদ হয়ে মনের ভেতর পবিত্রতা জেগে ওঠে। সকালের আলো ফুটে ওঠে। বললাম, না মুখুজ্জে মশাই, এখন আর শোবো না। বসুন তাহলে, গল্প করা যাক। আমিও শোবো না। রঘু, রঘু, তামাক দিয়ে যা। মাছ ধরার নেশা আছে নাকি? খুব। আমার গ্রামে আমি ছোটবেলা থেকে মেছো তারানাথ বলে বিখ্যাত। বেশ, কাল তাহলে রায়দিঘিতে মাছ ধরা যাক। আমার শ্বশুর বাড়ির কয়েকজন আত্মীয়র আসার কথা আছে। সবাইকে কাল রাত্রিরে লুচি আর মাছের কালিয়া খাওয়াবো। বুঝলেন ঠাকুরমশাই, মাছ ধরতে গিয়ে অনেক মাছ ধরাটা বড় কথা নয়, পরিবেশ এবং মাছ ধরার উদ্যোগটাই বড় কথা। ঠিক বলেছেন। আচ্ছা, দিঘিতে ভালো মাছ আছে তো? টোপে ঠোকরায়? প্রচুর মাছ আছে। ও দিঘি জমিদার বাড়ির নিজস্ব সম্পত্তি, বাইরের কেউ ব্যবহার করে না। পালে পার্বণে জাল ফেলা হয়,
প্রয়োজন মতো সামান্য মাছ রেখে বাকি আবার ছেড়ে দেওয়া হয়। এমন অনেক মাছ আছে যাদের ওজন 20-30 সের, গায়ে শ্যাওলা গজিয়ে গেছে। তবে টোপে ঠোকরাবে কিনা সে তো অনেকটা কপালের ব্যাপার। জাল ফেলে দরকার মতো মাছ ধরে নিতে পারেন তো, ছিপে যদি না আসে? না, আত্মীয়দের বলেছি নিজে মাছ ধরবো, এখন জাল ফেলাটা। বুঝলাম, এখন কিছু মাছ অন্তত নিজে না ধরলে শ্বশুরবাড়ির মানুষদের কাছে তার সম্মান থাকবে না। একটু ভাবনাও হলো, শরৎকালের এই সময়টায় চারে মাছ আসবে কি? এটা ঠিক মাছ ধরার সময় তো নয়, কিন্তু নিজে মাছ ধরে আত্মীয়দের খাওয়াবেন, এই সামান্য স্বাদটুকু পূর্ণ না হলে মনে ভারী দুঃখ পাবেন। ভাবলাম কি করা যায়। বিকেলের ছায়া গাঢ় হয়ে এলে গ্রামের পথে একটু বেড়াতে বের হলাম। পথের বাঁকে এক জায়গায় একটা বড় আকন্দ গাছ, প্রায় আমার মাথা ছাড়িয়ে লম্বা, বড় বড় চ্যাটালো ফ্যাকাশে সবুজ পাতায় ভরপুর প্রাণশক্তি প্রকাশিত হয়েছে। সে গাছ থেকে বুড়ো আঙুলের মতো মোটা আর কোড়ে আঙুলের মতো লম্বা কিছুটা ডাল ভেঙে কোমরে গুঁজে রাখলাম। যাক, কাজ অন্তত কিছু এগিয়ে রইল। সন্ধে গাঢ় হতে মুখুজ্জে বাড়ি ফিরে এলাম। দেউড়িতে বসে বাতির কাজ পরিষ্কার করছিল রঘু। তাকে বললাম, হাতের কাজটা শেষ করে আমাকে একটা নরুন এনে দিতে পারো? আগে নরুন? নখ কাটবিন বুঝি? তা এত রাতে কেন? কাল সকালে নরিন পরামানিককে পাঠিয়ে দেবো কোন। কাউকে পাঠাতে হবে না, তুমি একটা নরুন আমাকে দিয়ে যাও। কিছুক্ষণ পরে রঘু অতিথিশালার ঘরে এসে একটা চকচকে নরুন দিয়ে গেল। রাত্রিরে খাওয়ার পর বসে বসে নরুন দিয়ে আকন্দ গাছের ডাল থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি কুঁদে বের করলাম। আকন্দ কাঠ নরম, তাই অসুবিধে হলো না, দেখতে বেশ ভালোই হলো। নায়েব মশাইকে বলেছিলাম একটা নীলের বড়ি আমাকে জোগাড় করে দিতে। উনি লেখার কালি বানাবার একখানা বড়ি এনে দিয়েছিলেন বিকেলে। মাটির ভাঁড়ে কুজো থেকে জল ঢেলে তাতে বড়ি গুলে গাঢ় নীল কালি বানিয়ে গণেশ মূর্তি চুবিয়ে রাখলাম কিছুক্ষণ। তুললাম যখন আকন্দ কাঠ রং টেনে কটকটে নীল হয়ে গিয়েছে। আচ্ছা, নীল গণেশ দিয়ে কি হয়? নীল গণেশ খুব শুভকারী দেবতা। সঠিক আরাধনা করতে পারলে তাকে দিয়ে করানো যায় না এমন কোনো কাজ নেই। যাই হোক, পরদিন সকালে জল খাবার খাওয়ার পর মুখুজ্জে মশাইয়ের ডাক এলো। সরঞ্জাম তৈরি, এবার মাছ ধরতে যাওয়া হবে। কাছারি বাড়ির সামনে দেখি দেবদর্শন ব্যস্ত হয়ে কর্মচারীকে কি করতে হবে বোঝাচ্ছেন। একজন ভৃত্য 5-6 গাছা ছিপ নিয়ে দাঁড়িয়ে, মাটিতে ছড়িয়ে রয়েছে নানা মাপের কৌটো আর ভাঁড়। তা থেকে মনোমুগ্ধকর সব গন্ধ বের হচ্ছে। হঠাৎ সম্মিলিত গলার কোলাহল শুনে দেখি কয়েকজন ভদ্রলোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে এদিকে আসছেন। বুঝলাম এরাই দেবদর্শনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদের সামনেই তিনি মাছ ধরে দেখাতে চান। দিঘির ধারে পৌঁছলাম। রানী দিঘি সত্যি একটা বিরাট জলাশয়। এপারে দাঁড়ালে ওপারের লোক ঠাহর হয় না। কেমন চমৎকার জায়গাটা বলুন। এ তো বিরাট দিঘি, এপার থেকে ওপারে দাঁড়ানো মানুষকে তো ভালো করে চেনাই যাচ্ছে না। এখন মৎস্য দেবতা তুষ্ট হয়ে চার খেলেই মুখ রক্ষে। ছুপ ছুপ শব্দ করে জলে চার ছড়াচ্ছেন দেবদর্শন। গন্ধে চারিদিক মম করছে। পুরুষটু কেঁচো দিয়ে টোপ গাঁথা হলো। শক্ত মুঠোয় ছিপ ধরে তীক্ষ্ণ চোখ করে বসলেন বটে, কিন্তু জমিদার মশাই আজ কতটা সফল হবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। গত 20 বছর ধরে মাছ ধরে আসছি, শরতের সকালে টোপে মাছ ঠোকরাতে খুব একটা দেখিনি। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, আপনিও একটা ছিপ নিয়ে বসে যান না, শুধু দেখবেন কেন? না, আজ আপনিই ধরুন, আজ আর হাত লাগাতে ইচ্ছে করছে না। মাছ ধরতে ইচ্ছে করছিল না এমন নয়, কিন্তু ভাগ্যবশে ওর বদলে আমার ছিপে মাছ উঠলে উনি দুঃখ পেতেন। আমি দেবদর্শনের পেছনে একটা কলা পাতা পেতে বসে পড়লাম।
যা আশঙ্কা করেছিলাম তাই ঘটতে চলল। অনেকক্ষণ অপেক্ষা করেও একটা মাছও চারে এলো না। কি হলো বলুন তো ঠাকুরমশাই, তারা সব গেল কোথায়? দুপুরের খাওয়ার সময় হয়ে গেল, মাছেদের অস্তিত্ব আছে বলেই মনে হয় না। এক সময় ছিপ গুটিয়ে রেখে উঠে দাঁড়িয়ে দেবদর্শন বললেন, চলুন খেয়ে আসা যাক, তারপর আবার বসা যাবে। ততক্ষণে চার আর একটু জমুক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও মনে হয় আজ তারা আর চারা খাবে না, বুদ্ধিমান হয়ে গেছে সব। দেবদর্শনের মুখ একটু ছোট, নিচু স্বরে বললাম, চিন্তা নেই, খেয়ে এসে বসুন, পাবেন। দেবদর্শন চমকে আমার দিকে তাকালেন, মুখে কিছু বললেন না। আমি একটু হাসলাম। খাওয়ার পরেই আর দেরি না করে আবার রানীদিঘির পাড়ে ফিরে আসা হলো। ছিপ মুঠো করে বসে গেলেন দেবদর্শন। আর চোখে তাকিয়ে দেখলাম জমিদার মশাইয়ের সব আত্মীয়রা এখনো এসে পৌঁছয়নি। যারা এসেছেন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, এদিকে কারোর তেমন মনোযোগ নেই। আমি ধুতির ভাঁজে লুকিয়ে রাখা নীল গণেশের মূর্তিটা বের করে মনে মনে বললাম, সেতার্ক নির্মিতং গণনাথং পঞ্চান্তকং ওম মন্ত্রীক্ষায় স্বাহা। মন্ত্রোচ্চারণ করেই দেবদর্শনের মাথার ওপর দিয়ে দিঘির জলে ছুঁড়ে দিয়ে বললাম, আরে কে কি ফেললো জলে? হে, মাছ পালিয়ে যাবে যে। এতক্ষণে হয়তো চার একটু জমে আসছিল। ভাবনা নেই, আমি একটা জিনিস ফেলেছি। আপনি? সে কি, কি জিনিস? ঘুরে বসুন, ঘুরে বসুন মুখুজ্জে মশাই, বাঁদিকে ছিপের ফাতলা কাঁপছে। বড় মাছ কেঁথেছে, দু তিনবার কেঁপে ফাতনা একেবারে নিতিল হয়ে গেল। হর্ষধ্বনি করে আত্মীয়ের দল উঠে দাঁড়ালো। ধনুকের মতো বেঁকে গিয়েছে ছিপ, মাছ ছুটেছে দিঘির উত্তর পশ্চিম কোণ লক্ষ্য করে। কিরকির আওয়াজ করে ঘুরে যাচ্ছে হুইল। প্রায় 1.25 ঘন্টা খেলবার পর হুইল গুটিয়ে ঘাটের কাছে মাছটা টেনে আনলেন দেবদর্শন। তার গা বেয়ে ঘাম ঝরছে, কিন্তু মুখ উজ্জ্বল। বড় মাছ গেঁথেছে এ খবর রটে যাওয়ায় রানী দিঘির পাড়ে ভিড় জমে গিয়েছে। অনেকক্ষণ লড়ে যদিও মাছটা নির্জীব হয়ে পড়েছে, তবু জলের ভেতরে ও জিনিস বাঘের মতো শক্তি ধরে। রঘু এবং আরো 3 জন লোক জলে নেমে পাঁজা কোলা করে জাপটে মাছটা উপরে তুলে এনে ঘাটের পৈঠায় শুইয়ে দিল। 14-15 সের ওজনের বিশাল লালচে রুই, একটা বাছুরের মতো বড়। সবাই নানা রকম প্রশংসাসূচক কথা বলছে। আমি তাকিয়েছিলাম দেবদর্শনের দিকে। তিনি ভারী খুশি হয়েছেন। মানুষটির মনের মধ্যে কোনো ঘোর প্যাঁচ নেই। এইটুকু কৃতিত্বেই ভদ্রলোক তৃপ্ত। বললাম, এতে হবে তো, না আরেকখানে ধরবেন? না না, এতেই খুব হয়ে যাবে। আজ তো কেবল বাড়ির লোকজন আর এরা, সব মিলিয়ে ধরুন 30 জন। মুড়ো আর আঁশটাস বাদ দিয়ে যদি 10 কি 11 সের মাছও পাই, তাহলেও ভেসে যাবে। আর ধরা উচিত হবে না, কোনো কিছুর অপচয় করতে নেই। সুন্দর মাছটা, হ্যাঁ বলুন ঠাকুরমশাই, এর মুড়োটা কিন্তু আজ আপনাকে খেতে হবে। সে কি, আমি কেন? নিয়ম জানেন না? মাছ যে ধরেছে মুড়ো তাকেই খেতে হয়। সেই জন্যই তো মুড়োটা আপনি খাবেন। আমরা দুজন কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি হেসে বললাম, বেশ তো, মুড়ো খেতে হয় খাবো, কিন্তু মাছটা আপনিই ধরেছেন। লক্ষ্মী পুজো এসে গেল। দুপুরের পর থেকে সব মেয়েরাই বসে গেলেন পুজো দালানের মেঝেতে চাল বাটা দিয়ে আলপনা দিতে। পরিষ্কার মেঝেতে যেন জাদু বলে ফুটে উঠছে ছোট ছোট কুটির, তার দুপাশে কলা গাছ, সামনে সরু পথ, সে পথে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা। তাছাড়া ধানের গোলা, ধানের ছড়া, পাশেই বসে রয়েছে গম্ভীর মুখওয়ালা পেঁচা। বড় বড় কানওয়ালা সে পেঁচারা আসল পেঁচার চাইতেও দেখতে অনেক ভালো। একসময় সূর্য অস্ত গেল। পুরোপুরি অন্ধকার নামার আগেই পূর্ব দিগন্ত বেয়ে উঠে এলো সোনালি রঙের পূর্ণিমা চাঁদ।
পুজো শুরুর আগে দেবদর্শন স্নান সেরে এলেন, আর তখনই হঠাৎ বাইরে কিসের একটা হইচই শোনা গেল। ঘরে এসে ঢুকলো রঘু, নায়েব মশাই এবং আরো কয়েকজন। তারা সবাই খুব উত্তেজিত, সবাই একসঙ্গে কি একটা বলতে চাইছে। কি হয়েছে? কি ব্যাপার? হুজুর, ভূষণ রায় এসছে। দাসে এসেছে তো? ভিড়ের পেছন থেকে এগিয়ে আসে ভূষণ রায়। সেও উত্তেজনায় হাঁপাচ্ছে। রাজাবাবু, অবাক কাণ্ড ঘটে গেছে, অবাক কাণ্ড। দেবদর্শন বাবু যেন সহসা চুপ। তার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ভূষণ রায় কিছু বলার আগেই উনি সবটা জেনে গিয়েছেন। রাজাবাবু, আপনি বিলিতি ডার্বির সেকেন্ড প্রাইজ পেয়েছেন, ৮০,০০০ টাকা। একটু আগে টেলিগ্রামে খবর এসেছে। বলতে বলতে ভূষণ রায় উত্তেজনায় কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে 2 হাতে নিজের মাথা ধরে রইলেন। হঠাৎ দেখলে মনে হবে তিনি এক্ষুনি একটা ভয়ানক খারাপ খবর পেয়েছেন। আসলে চরম শোক আর চরম উল্লাসের প্রকাশ অনেকটা একই রকম। বাইরে একটা সম্মিলিত গলার কোলাহল শুরু হলো। এসব খবর দ্রুত ছড়িয়ে পড়ে। যারা পুজো দেখতে আর প্রসাদ পেতে এসেছে তারা সবাই চেঁচাচ্ছে, জয় রাজাবাবু, জয় মা লক্ষ্মী। যারা দেরি করছিল তারাও খবর পেয়ে দলে দলে ভিড় বাড়াচ্ছে। মানে ভূষণ রায় আসবার পথে খবরটা ছড়াতে ছড়াতে এসেছেন। দেবদর্শন আমার হাত দুটো একবার চেপে ধরলেন। তার চোখে বিস্মিত কৃতজ্ঞতার দৃষ্টি। তারপর বললেন, একটু বসুন, আমি একটু ভেতর থেকে আসছি। একটু বাদেই বাড়ির ভেতর থেকে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ ভেসে এলো। বুঝলাম দেবতার কাছে পারিবারিক কৃতজ্ঞতা আরম্ভ হয়েছে। ভূষণ রায় এখনো মাটিতেই বসে আছেন। ঘটনার আকস্মিকতায় তিনি কেমন যেন থিতিয়ে গিয়ে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বিগলিত অর্থহীন হাসি হাসছেন। জিজ্ঞাসা করলাম, আপনার বিক্রি করা টিকিটে এর আগে কখনো প্রাইজ উঠেছে? না, কখনো না, এই প্রথম। ছোটখাটো প্রাইজও ওঠেনি কখনো? মানে 200-500 কিংবা অমনি কিছু? না ঠাকুরমশাই, প্রাইজের টাকার কমিশন কখনো চোখে দেখিনি। কেবল টিকিট বিক্রি করলে টাকায় 6 পয়সা করে পাই। এই টাকা থেকে আপনি কত পাবেন? কোম্পানি থেকে বেশি নয়, ওই বেশিরভাগটাই নিয়ে নেবে কলকাতার যে আসল এজেন্ট, সে আমাকে 1000-2 দেবে বোধহয়। কি আর করব, যা দেয় তাই অনেক। তবে রাজাবাবু মানুষ খুব ভালো, উনি কি আর কিছু দেবেন না? নিশ্চয়ই দেবেন, উনি আমাকে ভালোবাসেন। দেবদর্শন ভেতর থেকে ফিরে এলেন। তক্তাপোষে তাকিয়া হেলান দিয়ে বসে প্রথমেই বললেন, ভূষণ, এর থেকে 5,000 টাকা আমি তোমাকে দেব। তোমার জন্যই তো প্রাইজটা পেলাম। আমার জন্য নয়, এই যে এই ঠাকুরমশাইয়ের জন্যে। আমার টিকিটে কিছু পেতেন না, ইনি বেঁচে দিয়েছিলেন বলেই। উপস্থিত লোকেরা টিকিট পছন্দ এবং বদলানোর ব্যাপারটা কিছুই জানে না। তারা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। কিন্তু ভূষণ রায় গপ্পের লোক। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই টিকিট বদল করে দেবার ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এও বুঝলাম যে হয় কাল নয় পরশু সকালে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ভূষণ রায়ের গল্প শুনলেই মানুষের স্রোত শুরু হবে। কারো সন্তান হয়ে বাঁচে না, কারো অম্লশূলের ব্যথা, কারো ভাই মামলা করেছে, কেউ বা আবার হঠযোগ শিখতে চায়। পালানো ছাড়া গতি নেই। দেবদর্শন বাবু সকলকে আবার পুজোর দিকে যেতে বললেন। রঘু ও রাজাবাবু বিশ্রাম নেবেন বলে জায়গা খালি করে দিল। জিজ্ঞেস করলাম, কি কেমন লাগছে? টাকাটা তাহলে পাইয়েই দিলেন ঠাকুরমশাই? আমি কেন? টিকিট বিক্রি করেছে ভূষণ রায়, কিনেছেন আপনি। ঘোড়া দৌড়েছে বিলেতে আর খবর এসেছে ডাক বিভাগের টেলিগ্রামে। আমি কি করলাম?
ও সব কথা থাক। আপনি কি করেছেন তা তো আমি জানি, কেবল কয়েকটা জিনিস ঠিক বুঝতে পারছি না। যেমন? আবছা আবছা বুঝতে পারছি অমর জীবনের ছড়ার সঙ্গে টিকিটের নম্বরের একটা কিছু যোগ আছে, নইলে ভূষণ রায়ের পছন্দ করে দেওয়া টিকিট আপনি বদলেই বা কেন দিলেন? ছড়াটার মানেটাই বা কি? মুখুজ্জেমশাই, অমর জীবন ছড়ার মধ্যে যে সংকেত ব্যবহার করেছিল সেটা একটা পুরনো ধাঁধা। আমাদের ছোটবেলায় দেশে ঘরে খুব প্রচলিত ছিল। নানা রকম চেহারায় এই ধাঁধা বাসর ঘরে কিংবা বাড়িতে জামাই এলে তাকে ঠকানোর জন্য ফিরে ফিরে দেখা দিত। ছোটবেলার ধারাপাত পড়েছেন তো? তো ধারাপাতের প্রথম দিকে একে চন্দ্র দুইয়ে পক্ষ কবিতাটা মনে পড়ছে কি? অমর জীবনের ছড়ার মূল সংকেত ওই ধারাপাতের কবিতা। বুঝতে পারছি না ঠাকুরমশাই, আরেকটু খুলে বলবেন? কবিতাটা মনে করুন। দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। দিক কখানা? চারটে তো, পূব পশ্চিম উত্তর দক্ষিণ। তাহলে দুবার দিক অর্থাৎ 4 4, ঠিক আছে? পরের কথা সাগরেতে, সাগর কটা? না সপ্ত সমুদ্র। তাহলে এ পর্যন্ত কি হলো? দিক দিক সাগর 4 4 7। পরের লাইনে ছড়াই বলেছে চোখে চোখে চাঁদ খুঁজে পাই। 3 নেত্র অর্থাৎ পরপর দুটো 3 হবে, আর চাঁদ তো একটাই। কাজেই পুরো সংখ্যাটা দাঁড়ালো 4 4 7 3 3 1। আপনি এর 4খানা আগের নম্বরের টিকিট নিচ্ছিলেন, নিলে একটুর জন্য প্রাইসটা হাতছাড়া হয়ে যেত। আমি কেউ না মুখুজ্জেমশাই, পুরস্কারটা আপনার ভাগ্যই পাইয়ে দিয়েছে অমর জীবনের মাধ্যমে। ঠাকুরমশাই, এই অমর জীবন কে? আমি জানি না মুখুজ্জেমশাই। এ প্রশ্ন আপনি আগেও করেছেন, উত্তর জানা থাকলে আমারও আনন্দ হতো। মুখুজ্জেমশাই, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই থাক না, তাতে জীবন সরস থাকে, জীবনে বিশ্বাস থাকে, আনন্দ থাকে। সব জেনে ফেলতে নেই। চলুন, পুজোর সময় হয়ে এলো, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। দেবদর্শনকে পুজো মণ্ডপে আসতে দেখে সবাই হর্ষধ্বনি করে উঠে দাঁড়ালো। সেদিনকার পুজোর পরিবেশই আলাদা। অকস্মাৎ ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, অন্তত আমরা সঠিক ব্যাখ্যার অভাবে যাকে অলৌকিক বলে মনে করি, তা মানুষের মনে বিশ্বাস আর ভক্তির জোয়ার এনে দেয়। সেদিনও তাই হয়েছিল। আরে তাতে আর অন্যায় কি? রোজকার জীবনে যা ঘটে না, তেমন অদ্ভুত কিছু চোখের সামনে ঘটতে দেখলে মানুষ তো আপ্লুত হবেই, তাই না? সাধারণভাবে কথাটা ঠিক, কিন্তু ওই বিশ্বাস আর আবেগের প্রকৃত কোনো মূল্য নেই। কেন এ কথা বলছেন কেন? হয়তো আশ্চর্য বা অলৌকিক কিছু দেখে বিশ্বাস বা ভক্তির ভাব জেগে উঠেছে, কিন্তু তাতে ওই বিশ্বাস কি মিথ্যে হয়ে যাবে? মিথ্যে হয়ে যাবে এমন কথা বলছি না, কিন্তু সরল বিশ্বাসের মূল্য তার সারল্যেই। কিছু পাবো বলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, ঈশ্বরে বিশ্বাস করতে ভালো লাগে বলেই তা করি। যদি কেউ অন্যরকম করে তবে তার দোকানদারি। বাবার সম্পত্তি পাবো তাই বাবাকে ভালোবাসি, এ কেমন কথা? আলোচনার গতি দেখে ভেতরে ভেতরে ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠছিলাম। তাড়াতাড়ি আলোচনা থামাতে বললাম, সে তো ঠিকই, খুব ন্যায্য কথা। যাই হোক, অমর জীবন রহস্য কি শেষ পর্যন্ত ভেদ হয়েছিল? না, অমর জীবন কাহিনী এখনো চলছে আমার জীবনে। একটু বিস্মিত হয়ে তারানাথের দিকে তাকালাম। সে এই প্রসঙ্গে আর কিছু বলল না বটে, কিন্তু কেমন করে যেন স্পষ্ট বুঝতে পারলাম সে কি বলতে চায়। মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে বোধ করি অমর জীবনের গল্পটা মিশে রয়েছে। হঠাৎ কোথাও তো তা শেষ হবার নয়। বললাম, এই গল্পের তাহলে এখনো অনেক বাকি? অনেক। আজকে তো শেষ হবেই না। যতদিন বাঁচবো একটু একটু করে বলে গেলেও শেষ হবে না। তা সে যাই হোক, আপাতত দেবদর্শন মুখুজ্জের অংশটুকু বলে শেষ করি, তারপর আবার আরেক দিন হবে। তোমরা পানি ফল তো খেয়েছো নিশ্চয়ই। পুকুরে পানি ফলের ঝাঁক দেখেছো কখনো? আপনি এমন হঠাৎ হঠাৎ কথার গতির পরিবর্তন করেন যে থই পাওয়া যায় না।
পানি ফলের ঝাঁক দেখবো না কেন, দেখেছি, আমারও তো গ্রামের বাড়ি। কিন্তু হঠাৎ পানি ফলের কথা কেন? পানি ফলের ঝাঁক অর্ধেক পুকুর ছেয়ে থাকে, কিন্তু যে কোনো একটা জায়গা ধরে টান দিলে সবটা একসঙ্গে নড়ে ওঠে। আমাদের বেঁচে থাকাও ঠিক তাই। আলাদা ঘটনা বলে কিছু হয় না, সবকিছুর সঙ্গে সম্পর্কিত। আমি, তুমি, দেবদর্শন, অমর জীবন, জীবন মৃত্যু, হাসি কান্না, সব। তোমাদের এখনো বয়স অল্প, পরে নিজেরাই সব বুঝবে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের শেষটুকু গুঁজে দিয়ে তারানাথ আবার শুরু করল। পূর্ণিমার আলোয় চারদিক ভেসে যাচ্ছে, তেমন জ্যোৎস্না তোমরা শহরে কখনো দেখবে না। পাখিরা সকাল হয়ে গিয়েছে মনে করে ডাকতে আরম্ভ করে, ঈষৎ শীত শীত ভাব পরিবেশে, অথচ পুরো ঠান্ডা পড়েনি। এখানে ওখানে কাশের গুচ্ছ চাঁদের আলোয় দেখাচ্ছে যেন রূপোর মেঘ। মুকুজ্জে বাড়ির বাঁদিকে নদীতে যাবার পথের মুখে একটা পুরনো ভাঙা মন্দির, জ্যোৎস্নায় দেখাচ্ছে যেন হালকা জল রঙে আঁকা ছবি। সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ মাথার ওপর দিয়ে নিঃশব্দে ডানা মেলে একটা বেশ বড় সাদা লক্ষ্মী প্যাঁচা উড়ে গিয়ে মন্দিরের চূড়ায় বসল। মন্দিরটা মুকুজ্জে পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্থিক কারণে কিছু ভগ্ন দশাপ্রাপ্ত হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পুজো করতে আসেন। সন্ধেবেলায় আরতি হয়। মন্দিরের প্রতিষ্ঠিতা দেবী বিশালাক্ষী, কালো পাথরের মূর্তি, ভারী প্রশান্ত মুখ। ঠিক আজকের দিনেই বংশের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরের ওপর লক্ষ্মী প্যাঁচার উড়ে বসাটা একটা সুলক্ষণ। মৃদু পায়ের আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখি কখন দেবদর্শন এসে দাঁড়িয়েছেন, হাত জোড় করে প্রণাম করছেন মন্দিরের দিকে মুখ করে। তার মুখ উদ্ভাসিত। বললাম, প্রণামটা কি প্যাঁচাকে? না, দেবীকে। তবে ঈশ্বরের প্রকাশ সর্বজীবেই, প্যাঁচাকে প্রণাম করলে অন্যায় কি? অন্যায় আর কি, যে স্তরে উঠলে ওই উপলব্ধি হয়, সেখানে পৌঁছলে সবাই সমান। আর প্যাঁচা প্রাণীটিও বেশ সুন্দর। পুজো মণ্ডপে বেজায় ভিড় জমেছে, আপনাকেও দেখতে পেলাম না। ঠিক বুঝেছি আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন, তাই চলে এলাম। কি অপূর্ব জ্যোৎস্না ফুটেছে দেখছেন? এই দেখো, ইনি আবার একা চললেন কোথায়? মুকুজ্জে মশাইয়ের কথায় তাকিয়ে দেখি জমিদার বাড়ি থেকে বেরিয়ে এক ঘোমটা দেওয়া বউ মানুষ পায়ে চলা সুড়ি পথটা দিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে চলেছেন। বোধহয় মুকুজ্জে গিন্নি। মন্দিরে প্রণাম করে তারপর পুজোর জায়গায় যাবেন। বললাম, বৌঠান না? হ্যাঁ, কিন্তু একা যাচ্ছেন কেন? বাড়ির বাকি মেয়েরা সব কই? পেছনে সব আসছেন বোধহয়। দেবদর্শনের স্ত্রী কিন্তু মন্দিরের পৈঠায় বা চালাতে দাঁড়িয়ে প্রণাম সারলেন না, সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে ঢুকে গেলেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরুবার সময় উনি আমাদের দেখতে পাবেন, ওর অস্বস্তি হতে পারে সে কথা ভেবে আমি বললাম, চলুন মুকুজ্জে মশাই, নদীর দিক থেকে একটু ঘুরে আসি। আহা, সেসব দিনের কথা ভাবলে এখনো বুকের মধ্যেটা কেমন করে ওঠে। জ্যোৎস্না এত সাদা ধবধবে যে নদীর ধারের সাদা বালির চরে দাঁড়িয়ে সময়টা দিনের বেলা বলে ভুল হয়। খুব হালকা বাতাসে চরে গজিয়ে ওঠা কাশগুচ্ছ দুলছে, কটকট করে ডাকছে কি একটা নিশাচর পোকা। বয়স তখন অল্প, পৃথিবী বিশাল, শরীর নিরোগ, প্রকৃতি সুন্দর, ঈশ্বর তাঁর সিংহাসনে আসীন এবং দুনিয়ার সব কিছু ঠিকঠাক চলছে। তখন অমর ছিলাম, পৃথিবীতে কোনো গ্লানি ছিল না, কালো রং ছিল না, বুক ভরা অকারণ আনন্দ ছিল। মৃত্যু ছিল আবছা জনশ্রুতি, সে বাংলাও আর নেই। আমার এই কথাকে জীবনের পেছন দিকে তাকিয়ে প্রৌঢ়ের স্বাভাবিক হাহাকার মনে করো না, কিন্তু তখন দিনকাল সত্যিই অন্যরকম ছিল। মনের ভেতরের সেই আনন্দ মিশিয়ে শরৎ রাত্রি অপরূপ হয়ে উঠত।
কাশফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজন বেশ কিছুক্ষণ পায়চারি করলাম। ফেরবার সময় আমাদের ডান দিকে বাঁশ ঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা পড়ল। তার ওধারে মুখুজ্জে বাড়ি, আর বাঁ দিকে পথ থেকে একটু ভেতরে পুজো মণ্ডপ। পুজোর জায়গায় ঢোকবার মুখে দেবদর্শন থমকে দাঁড়িয়ে নিজের বাড়ি থেকে আসার পথের দিকে তাকিয়ে অবাক গলায় বললেন, এ কি, এদের আজ কি হলো? বারবার কোথায় যাওয়া আসা করছে? তাকিয়ে দেখলাম মুখুজ্জে গিন্নি বাড়ির অন্য মেয়ে বউদের সঙ্গে চলেছেন পুজো মণ্ডপে। মানে তিনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন আবার সবাইকে নিয়ে পুজো দেখতে যাচ্ছেন। ওদিকে পুজো শেষ হয়ে গেল। শান্তির জল, প্রসাদ ইত্যাদির পর আমরা বৈঠকখানায় ফিরে এলাম। কোনো কারণে দেবদর্শনের ভুরু কুঁচকে রয়েছে, কিছু একটা ভাবছেন ভদ্রলোক। রঘু তামাক দিয়ে গেল। তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা কিছুতেই যাচ্ছে না। হঠাৎ উনি বললেন, ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালক্ষীর মন্দির প্রণাম করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কিছু ছিল কি? হাতে? আমি তো ঠিক, দাঁড়ান, একখানা ডাঁটাওয়ালা পদ্ম ছিল বোধহয়, তাই না? আর দ্বিতীয়বার? তখন তো হাতে পুজোর ডালা ছিল। কেন এই প্রশ্ন করছেন কেন? তাহলে পদ্মটা উনি কোথায় রেখে এলেন? ডালাতেই রাখা ছিল হয়তো, পাশ থেকে দেখা যায়নি। তাই? তা হবে হয়তো, অন্ধকারে বুঝতে পারেনি, নইলে আর যাবে কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকেই, ভেবে মজা লাগলো। দেবদর্শনের মতো বিচক্ষণ বুদ্ধিমান লোক এই সামান্য একটা বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন। নিমন্ত্রিতদের খাওয়া মিটতে মিটতে অনেক রাত হয়ে গেল। তারপর ভেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে। কলা পাতায় করে খাওয়া। মুখুজ্জে বাড়ির রীতি অনুযায়ী পুজোর প্রসাদ ধাতুর পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, 5 ভাজা, 5 মিশেলি, একটা ঘন্ট, তার মধ্যে আলু, কচু, বেগুন, থোর, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর লুচি আর পায়েস। একটা জিনিস বরাবর দেখেছি, পুজোর ভোগ হিসেবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুতভাবে আলাদা। মাথা নিচু করে খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুখুজ্জে গিন্নি দাঁড়িয়ে রয়েছেন। অতিথিদের খাওয়ার সময় গৃহকর্ত্রীর উপস্থিত থাকা বনেদি বাড়ির নিয়ম। খেতে খেতে দেবদর্শন বললেন, বিশালাক্ষী মন্দিরে একা প্রণাম করে আবার ফিরে গিয়েছিলেন কেন? সবাইকে নিয়ে একেবারেই তো গেলে পারতে। বিশালাক্ষী মন্দির? একা সেখানে আমি যাইনি তো। যাওনি? কি বলছো তুমি? ঠিকই বলছি, বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছিল তখন তো তোমার সঙ্গে দেখাই হলো। তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর ধারের পথ দিয়ে ফিরছিলে, আমাদের দেখে বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে ওকে যেন কি বললে। তার আগে আবার কোথায় গেলাম? তার একটু আগে একা যাওনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে? না তো, আমি, রাজুর মা, বিরাজ পিসি আর ছেলেপুলেরা মিলে একবারই বেরিয়েছিলাম। কেন জিজ্ঞাসা করছো বলো তো? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, কিন্তু আমি যে স্পষ্ট, মানে তোমার হাতে একটা... মুখুজ্জে মশাই, সেসব কথা পরে হবে খন। চাঁদের আলোয় অত ভালো করে কিছু দেখা যায় না, কাকে দেখতে কাকে দেখেছেন। ঠাকুরমশাই, কিন্তু আপনি যে... খেয়ে নিন, খেয়ে নিন, পরে কথা হবে। এই লক্ষ্মী পূর্ণিমার রাতে ঘুমোতে নেই, আড্ডা দিয়ে রাতটা জাগতে হয়। সেই উদ্দেশ্যে গ্রামের কয়েকজন বৃদ্ধ দেবদর্শনের বৈঠকখানায় এসে জড়ো হয়েছেন দেখলাম। আগেই বলেছি, রঘু জমিদারে কেতাদুরস্ত কর্মচারী। সে অতিথিদের তামাক দিয়ে গেল। তাকিয়ায় হেলান দিয়ে তারা জমিয়ে বসলেন। দেবদর্শনও বসতে যাচ্ছিলেন। আমি বললাম, মুখুজ্জে মশাই, চলুন না, বাইরে একটু ঘুরে আসি। কি চমৎকার চাঁদের আলো ফুটেছে। তাছাড়া দেরি করে খাওয়া হলো তো, হাঁটা চলা করলে হজম হবে।
দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছেড়ে দিয়েছিলেন। কোনো দ্বিধা না করেই রাজি হয়ে গেলেন। উপস্থিত অভ্যাগতদের বসিয়ে আমার সঙ্গে বেরোলেন। রাত তখন প্রায় 2:30। রূপোর চাকার মতো চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে বিশাল পাকুড় গাছের পেছনে। মৃদু হিমের ছোঁয়া বাতাসে কি যেন কি কত কথা মনে পড়ে যায়। স্বার্থ, হিংসা আর হানাহানির মধ্যেও মনে হয় আকাশ মধু, বাতাস মধু। মনে হয় মৃত্যু আর অন্ধকার সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ। দেবদর্শন আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, মুখুজ্জে মশাই, কেবল লটারি টাকা পাওয়া নয়, আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটছে ঠাকুরমশাই? আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি। দেবদর্শনকে নিয়ে বিশালাক্ষীর মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেবদর্শন উদ্গ্রীব হয়ে আমার সঙ্গে আসছেন। যদিও আমি নিজেই জানি না ঠিক কি দেখাতে নিয়ে চলেছি, তবে আমি দেখেছি কোনো অলৌকিক প্রত্যক্ষণ বিষয়ে আমার অনুভূতি সচরাচর নির্ভুল হয়। বিশালাক্ষী মন্দির পর্যন্ত মাটির সুড়িপথটায় দেখার মতো কিছু নেই। তারপর থেকেই পথ ভাগ হয়ে একটা চলে গেল নদীর দিকে আর একটা পুজোর মণ্ডপের দিকে। এই দুই পথের সংযোগস্থলেই বিশালাক্ষী মন্দির। ভাগ হওয়ার জায়গাটা থেকে মন্দিরের দিকে এগোতেই চোখে পড়ল সারি সারি পায়ের ছাপ। সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন হয় ঠিক তেমনি। বাড়ির মেয়েরা চাল বাটা কিংবা খড়ি মাটি গুলে যেমন মা লক্ষ্মীর পা আঁকে, অনেকটা সেরকম। পার্থক্য এই, পুজোর জন্য আলপনা হিসেবে আঁকা পায়ের ছাপ জোড়া জোড়া, মানে পাশাপাশি হয়। দেখলে মনে হয় যেন কেউ কিছুক্ষণ সেখানে বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিল। আর এই যা ছাপ দেখছি, এ নকল ছাপ নয়, এ হলো সত্যিকারের কোনো হেঁটে যাওয়া মানুষের পা। দুজনে নিঃশব্দে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম কেবল মন্দিরের গর্ভগৃহে ঢোকবার দরজার সামনে পায়ের ছাপ এক জোড়া, অর্থাৎ যার তিনি এইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে বিশ্রাম করেছিলেন। সিঁড়ি বেয়ে আমরা দুজন মন্দিরের চাতালে উঠেছিলাম। শেষ জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে মুখ তুললেন দেবদর্শন। তার চোখে জল। ঠাকুরমশাই, আমি যা ভাবছি তা কি সত্যি? ঠিক তাই মুখুজ্জে মশাই, শুধু আপনার নয়, আমার জীবনও ধন্য। পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ। এবার রাত ফুরিয়ে আসছে। হেমন্তের শেষ রাত্রিরে আকাশ, বাতাস আর পৃথিবী যেন কেমন এক রূপকথার দেশে পরিণত হয়। বাঁশ পাতার ফাঁক দিয়ে আসা রাত্রি শেষের জ্যোৎস্না, ঈষৎ শীতের ছোঁয়া আর পুজো মণ্ডপ থেকে দেবী বাড়ি ফেরা লোকজনের গলার মৃদু গুঞ্জন পরিবেশকে অবাস্তব আর অপার্থিব করে তুলেছে। এখন প্রকৃতির সাধারণ নিয়ম আর বলবৎ নয়, এখন সব কিছুই ঘটতে পারে। মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুছছেন দেবদর্শন। সব মানুষ ভাগ্যবান নয়, কোনো কোনো মানুষ ভাগ্যবান। ক্ষমতা, টাকা পয়সা এসব অনেকেরই থাকে, কিন্তু আপনার জীবনে আজ যা ঘটল দেবদর্শন বাবু, তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে। যাকে আজ দেখেছেন তিনি আপনার স্ত্রী নন, তিনি কি তিনি? বলুন ঠাকুরমশাই। তিনি স্বয়ং দেবী। আপনি আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন দেবদর্শন বাবু। এখান দিয়ে তিনি হেঁটে গেছেন, এই তার পদচিহ্ন। আমার স্ত্রী রূপে তিনি দেখা দিলেন কেন? তো তবে তবে কি? মায়েরা সকলেই দেবী মুখুজ্জে মশাই। মাটির পিলসুজের উপর মাটির তৈরি ঘিয়ের প্রদীপ জ্বলছে মন্দিরের ভেতরে। অন্যদিন ছোট মাপের রেড়ি তেলের প্রদীপ জ্বলে, সেটিও পাশে রাখা আছে। সন্ধেবেলা নিত্য পুজোর পর জেলে দেওয়া হয়েছে, এখনো তা জ্বলছে। সেই স্নিগ্ধ আলোয় দেবীর প্রস্তরময়ী প্রতিমা যেন মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে রেখেছে, এবং
এবং দেবীর মূর্তির ডান হাতে একটি ডাঁটিওয়ালা তাজা পদ্ম। আমি এবং দেবদর্শন করজোড়ে দেবীকে প্রণাম জানালাম। দুহাতে কড়া ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেবদর্শন। তারপর পিছন ফিরেই বলে উঠলেন, কি ঠাকুরমশাই, দেবীর পায়ের চিহ্ন কোথায়? এই তো এই চাতালেই ছিল তার পায়ের চিহ্ন, সিঁড়ির ধাপে ছিল, সুড়ি পথে কোথাও কোথাও কিচ্ছু তো নেই। তবে কি ভুল দেখলাম? সব ভ্রম? না মুখুজ্জে মশাই, যা দেখেছি আমরা তা ভ্রম নয়। দেবী আমাকে আর গৃহস্বামীকে জানিয়ে দিতে এসেছিলেন যে তাঁর আবির্ভাব ঘটেছিল। না ঘুমিয়েই রাত শেষ হয়ে গেল। সকালে নদীতে স্নান করে এসে বৈঠকখানায় বসলাম। একটু পরে দেবদর্শনও ভেতর বাড়ি থেকে এসে বসলেন। তাঁরও স্নান হয়ে গিয়েছে। দেবদর্শনের মুখে চোখে দিব্য অনুভূতির উদ্ভাস। ইনি যেন আর ঠিক কালকের সেই মানুষ নন। আজ যেন তিনি অনেকটা বেশি সৌম্য, অনেক বেশি গভীর। এবার যে আমাকে যেতে হবে মুখুজ্জে মশাই, অনেক দিন হয়ে গেল, আবার পথ ডাকছে। সে কি, চলে যাবেন কেন? পরিব্রাজকের এক জায়গায় বেশি দিন থাকতে নেই, তাতে আসক্তি জন্মায়। এই যে আপনার সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব, এই পর্যন্তই ভালো। এর চেয়ে বেশি গভীরতা হলে তা বন্ধন হয়ে পায়ে জড়িয়ে যাবে। কথাগুলো একটু নিষ্ঠুর শোনাচ্ছে, তাই না? রাগ করবেন না। জীবনে কিছু কিছু ব্যাপার আছে যা রূঢ় হলেও সত্যি। এক জায়গায় থেকে জীবন কাটাবো এমন ইচ্ছে থাকলে তো বাড়িতেই থাকতাম, মাকে কাঁদিয়ে গৃহত্যাগ করতাম না। ভালোবাসা, বন্ধুত্ব, প্রীতির সম্পর্ক এসব খুব ভালো জিনিস, কিন্তু যে মোহ আবরণ মহত্তর সত্য থেকে আমাদের আড়াল করে রেখেছে, তার থেকে মুক্তি পেতে হলে যতই কষ্ট হোক পথে বেরিয়ে পড়তে হবে। আমি আপনাদের ভালোবাসায় জড়িয়ে পড়ছি, এবার যেতে হবে। কবে যাবেন ঠিক করেছেন? ভাবছি পরশু। আজ একটু বাদে থেকেই কৃষ্ণপক্ষের প্রতিপদ পড়বে। কোথাও যাওয়ার পক্ষে ওটা ভালো তিথি নয়। দ্বিতীয়া পড়তে পড়তে কাল দুপুর গড়িয়ে যাবে। বিকেলের দিকে আর কোথায় যাব? 2 মাইল হাঁটতে না হাঁটতে অন্ধকার নেমে আসবে। তাই পরশুই। যাক, কালকের দিনটা অন্তত আছেন। ভূষণ রায়ের কথা মতো লটারির টাকাটা বোধ হয় মাসখানেকের মধ্যে পেয়ে যাবেন। তো টাকা দিয়ে কি করবেন কিছু ঠিক করলেন? এখনো পাকাপাকি কিছু ঠিক করিনি, তবে প্রথমে তো বাড়িটা মেরামত করব। বাড়ির মায়া বড় মায়া। পিতৃপুরুষের এত বড় বাড়ি সবটা ভালোভাবে সারাতে পারবো না। 25-30 হাজার টাকায় যতটা হয়, যাতে আবার 1.5 পুরুষ অন্তত চলে যায়। আর ভূষণ রায়কে দেব 5,000। বাকি টাকা এখনো কিছু ভাবিনি, আগে হাতে আসুক। তবে কয়েক জায়গায় আমি সাহায্য করব বলে প্রতিশ্রুত। কি করে সেই প্রতিশ্রুতি রক্ষা করব তাই ভাবছিলাম। যারা চেয়েছে তারাও খুব অসহায়। বিশ্বাস করুন ঠাকুরমশাই, টাকা পেয়ে এইটাই আমার সবচেয়ে আনন্দের বিষয়। ঈশ্বর আমার মুখ রক্ষা করলেন। ছেলেদের কিছু দেবেন না? না, সেভাবে কিছু দেব না। আমার সংসারে ওদের কোনো অভাব নেই, আর আমি না থাকলেও সবই ওদের দুজনের। দুজনকেই আমি নবদ্বীপে রেখে আচার্য স্তর পর্যন্ত ন্যায় কাব্য ব্যাকরণ পড়িয়েছি। শিগগিরই হয়তো ওরা বাড়িতেই টোল খুলবে। অর্থের গৌরব নিম্নমানের এবং ক্ষণস্থায়ী। আমি চাই ওদের পাণ্ডিত্যের গৌরব হোক। পরের দিন দুপুরে খাওয়ার সময় আমাদের দুজনকে পরিবেশন করলেন স্বয়ং দেবদর্শনের স্ত্রী। সেই পরাতের মতো বিশাল কাঁসার থালায় ভুরভুরে খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধওয়ালা পোলাও, ঘন মুগের ডাল আর বেগুন ভাজা, তার সঙ্গে 4 রকমের মাছের পদ। করেছেন কি মুখুজ্জে মশাই, এই এত কি খাওয়া যায়? আতিথেয়তারও তো সীমা আছে। কিছু নয় ঠাকুরমশাই, আবার কবে আসবেন তার তো ঠিক নেই। বাড়ির এরা আপনার জন্য আজ যত্ন করে করেছেন, খেয়ে নিন। মুখুজ্জে গিন্নিকে এর আগে ভালো করে কখনো দেখিনি।
আমি স্বাভাবিক সংকোচের জন্য সরাসরি কখনো তাকাইনি। তিনিও বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে মাথার কাপড় একটু টেনে ধরে রাখতেন। আজ খেতে খেতে কেন যেন মুখ তুলে হঠাৎ তার দিকে একবার তাকালাম। তাকিয়েই অবাক হয়ে গেলাম। পদ্ম পলাশাক্ষী কথাটা সংস্কৃতের দেবীদের স্তরে প্রচলিত আছে। বাংলার অখ্যাত এক পাড়াগাঁর পড়ন্ত জমিদার বধূর যে এমন দেবীর মতো আয়ত পদ্ম পলাশ লোচন হবে তা কে জানত। অতসী ফুলের মতো গায়ের রং, কোঁকড়া চুল, সূর্যের গোলকের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ, আর তার নিচে গভীর মাতৃত্বের পরিপূর্ণ ওই দুটি টানা টানা বিশাল চোখ। হ্যাঁ, জগদ্ধাত্রীর মতো রূপ বটে। তিনিও ক্ষণিকের জন্য আমার দিকে তাকিয়ে বাৎসল্যের মৃদু হাসি হাসলেন। পরক্ষণেই আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। একটু দেরি করে হলেও সেদিন চাঁদ উঠল ভারী চমৎকার। নদীর ধারে বেরিয়ে বাঁশবনের পাশ দিয়ে বিশালাক্ষী মন্দিরের খোলা দরজা দিয়ে একবার দেবীকে প্রণাম করে মুখুজ্জে বাড়িতে এলাম। বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন দেবদর্শন। আসুন ঠাকুরমশাই। ওরে রঘু, এই ঠাকুরমশাইকে তামাক দিয়ে যা। বসুন বসুন। তাহলে আপনি কালই যাচ্ছেন? হ্যাঁ, আগামীকাল এই সময় কোথায় আছি কে জানে। সত্যি মায়া পড়ে যাওয়ার আগেই আমার চলে যাওয়া উচিত ছিল। যাবেন তো কাল দুপুরে খাওয়া দাওয়া করে। তার এখনো একটা রাত আর একটা বেলা বাকি। এখন বলুন, রাত্রিরে কি খাবেন? মাংস চলবে? ও কথাও এখন থাক। দুপুরে যা ঠেসে খেয়েছি, রাত্রিরে আর খেতে পারবো বলে মনে হয় না। রান্নাও হয়েছিল চমৎকার। সবই বুঝি বউ ঠাকুরনের রান্না? হ্যাঁ, আজ প্রায় সব রান্নাই অতিথির জন্য বিশেষ করে আমার স্ত্রী রেঁধেছেন। সবচেয়ে ভালো হয়েছিল পোলাওটা। গাওয়া ঘি আর মশলা সব দোকানেই পাওয়া যায়, সে যে কেউ কিনে আনতে পারে। কিন্তু সবাই কি এমন সুন্দর পোলাও রাঁধতে পারে? দেবদর্শনের আলবোলা টানার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, পোলাও? কিন্তু আজ দুপুরে তো পোলাও রান্না হয়নি। কি বলছেন আপনি? আমি তো আপনার পাশে বসেই খেলাম। কেন? আপনি কি খেলেন? সাদা ভাত। চালটা অবশ্য খুবই ভালো ছিল, রামচন্দ্রপুর থেকে আনা 1 নম্বর বাসমতি। কিন্তু সে তো যত ভালোই চাল হোক, পোলাও তো কোনো মতেই নয়। আপনি সাদা ভাত খেয়েছেন? অবশ্যই, কারণ সাদা ভাত ছাড়া কিছুই রান্না হয়নি। বুঝলাম ঘটনাটা। হেসে বললাম, এবার পুজো সময়টা ভালোই কাটলো মুখুজ্জে মশাই। শুধু টাকার কথা বলছি না। লটারিতে অর্থাগম প্রতি বছরই কারো না কারো হয়, কিন্তু এবার আপনি গড়ের তোপ শুনলেন। স্বয়ং দেবীকে পায়ের ছাপ ফেলে হেঁটে যেতে দেখলেন। আর আজকের এই পোলাওয়ের ব্যাপারটা। আর অমর জীবনের ব্যাপারটা? তার তো কোনো ব্যাখ্যা হলো না। কোথা থেকে এসেছিল সে, কোথায় বা গেল, কি বা তার পরিচয়? আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছেন ঠাকুরমশাই? আন্দাজ করতে হয়তো পেরেছি, কিন্তু তার বেশি কিছু নয়। ঠিক বোঝাতে পারবো না মুখুজ্জে মশাই। এই সৃষ্টির রহস্য বড় বিচিত্র। সেই বৈচিত্র্যের একটা অংশ অমর জীবন। কেন এই পৃথিবী, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছিল সে কি কেউ জানে? তেমনি অমর জীবনের পরিচয় একটা আকস্মিক আবর্তের মতো হঠাৎ সেই সৃষ্টির ভেতর জেগে উঠেছে। তার কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। তবে এটুকু বুঝেছি, তার অস্তিত্ব একটা বড় মাপের শুভ শক্তির প্রকাশ। কিরকম? সৃষ্টির মুহূর্তেই শুভ আর অশুভ দুরকম শক্তি তৈরি হয়েছিল। এই কথার সমর্থন পৃথিবীর সব ধর্মশাস্ত্র আর দর্শনে পাবেন। যেমন আলো আর অন্ধকার, মহত্ব আর নীচতা। এও প্রকৃতির একটা সঠিক আইন। আসল বস্তু না থাকলে পরিপূরক এবং বৈপরীত্যের ধারণা আসবে কি করে? শাসকের অত্যাচার, ধর্মান্ধতা, ধনীর দম্ভ, নিষ্ঠুরতা, এসবের ভেতর দিয়ে অশুভ শক্তি নিজেকে প্রকট করে। আর উল্টো দিকে শুভ আর মহৎ বিশ্বশক্তি নিজেকে স্পষ্ট করে তোলে মহাপুরুষের বাণী, দেশপ্রেমের আত্মোৎসর্গ, বৈজ্ঞানিকের নিঃস্বার্থ কর্ম
এগুলোর মধ্যে দিয়ে। তার কি প্রয়োজন ছিল? এত জটিল ঝামেলায় না গিয়ে ঈশ্বর তো অমিশ্রিত ভালো সৃষ্টি করতে পারতেন। এর উত্তর আমি দিতে পারবো না, তবে আমার বিশ্বাস দুনিয়ায় অকারণে কিছু ঘটে না। শুধু একটা কথা বলি, যে অবস্থাতেই থাকুন না কেন মুখুজ্জে মশাই, ঈশ্বরে মতি স্থির রাখবেন। যে যাই বলুন, তিনি আছেনই। পরের দিন সকালবেলা জলখাবার খাওয়ার পর বেরিয়ে পড়লাম। গ্রামের প্রান্ত অবধি এগিয়ে দিতে এলেন দেবদর্শন। আমি বারণ করেছিলাম, তিনি শুনলেন না। গ্রামের একেবারে শেষ সীমায় একটা মহা নিম গাছের তলায় দাঁড়িয়ে তাকে বললাম, আর নয়, এবার আপনি ফিরে যান, আবার দেখা হবে। দেখা হবে বলছেন? হ্যাঁ, হবে। আর যদি কোনো কারণে আমাকে খুব প্রয়োজন হয় তাহলে তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীর নাম উচ্চারণ করে একান্তভাবে আমার দেখা পেতে চাইবেন। যেখানেই থাকি না কেন, আমি ঠিক জানতে পারবো। ব্যাস, এতেই হয়ে যাবে। আপনি জানতে পারবেন? হ্যাঁ। মধুসুন্দরী দেবীকে? তিনি আমার আরাধ্যা। কি করে আপনার ডাক শুনতে পাবো আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমিও তার উত্তর জানি না। আর পেছনে না তাকিয়ে হাঁটতে শুরু করলাম। গল্প থামিয়ে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, আজ এই পর্যন্ত থাক, সামনে যেদিন আসবে সেদিন আবার কিছুটা বলা যাবে। থাক মানে? আর দেখা হয়েছিল দেবদর্শন বাবুর সঙ্গে? আর সে কথা অন্যদিন। অবশেষে আরেক রাউন্ড চা আর মঠ লেনের মোড়ের উড়িয়া তেলে ভাজাওয়ালার গরম গরম তেলে ভাজার পর তারানাথ আমাদের জোড়াজড়িতে বাধ্য হয়ে আরেকটা সিগারেট ধরিয়ে আবার শুরু করলো। আচ্ছা শোনো, জয়তলা গ্রাম থেকে তো বিদায় নিয়ে চলে এলাম। বড় ভালো লেগেছিল মুখুজ্জে বাড়ির আতিথ্য স্বয়ং মুখুজ্জে মশাইকে। বেশ কিছুদিন তাদের কথা প্রায় মনে পড়ত। তারপরে যা হয়, একটা মাত্র জিনিস নিয়ে মানুষের মন ব্যাপৃত থাকতে পারে না। ধীরে ধীরে অন্য সাম্প্রতিক ঘটনা এসে সে জায়গা দখল করল। কত জায়গায় বেরিয়ে বেড়ালাম, কত অদ্ভুত চরিত্র দেখলাম। বছর কেটে গেল অনেক। একদিন ঘরের ভেতর বসে কোষ্ঠী তৈরি করছি, সময়টা সকাল 10টা মতো হবে। বাইরে থেকে কে যেন ডাকলো, ঠাকুরমশাই। বারান্দায় বেরিয়ে এসে দেখলাম কেউ কোথাও নেই। সে আবার কি? স্পষ্ট ডাকটা শুনলাম। কিরকম হলো ব্যাপারটা? অবাক হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের মধ্যে ফিরে এসে বসতে না বসতেই আবার সেই ডাক, ঠাকুরমশাই। এবার আর বাইরে বেরোলাম না। আমি বুঝতে পেরে গেছি বেরিয়ে কাউকে দেখতে পাবো না। তার চেয়ে বড় কথা, যে ডাকছে তার গলার স্বরটা আমার বড় চেনা, যদিও সে সময় কিছুতেই ঠিক করতে পারলাম না কার গলা সেটা। সেদিন রাত্রিরে শুয়ে স্বপ্ন দেখলাম আমি যেন আবার জয়তলা গ্রামে ফিরে গিয়েছি। রঘু ছুটে এসে জিজ্ঞেস করছে, আরে ঠাকুর মশাই যে, আসুন আসুন, কতদিন বাদে পায়ে ধুলো পড়লো, আসুন। রঘুর চুল আর গোঁফ প্রায় সবই পেকে গেছে, বাঁ গালে একটা লম্বা কাটা দাগ। এটা তো আগে দেখিনি। আরো কি যেন সব বলতে লাগলো রঘু। তার ঠোঁট নড়ছে, কিন্তু স্বপ্নের মধ্যে সে কি বলছে আমি বুঝতে পারছি না। সেকালের সাইলেন্ট ছবির মতো। কথা বলতে বলতে রঘু একবার হাত তুলে চোখ মুছল। কি বলছে রঘু? ঘুম ভেঙে বিছানায় উঠলাম। ঝিমঝিম করছে নিশুতি রাত। ততক্ষণে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি বুঝতে পেরেছি সেদিন কার গলা আমি শুনেছিলাম। দেবদর্শন মুখুজ্জে আমাকে ডাকছেন। জয়তলা থেকে চলে আসার সময় ওকে বলে এসেছিলাম কোনো কারণে আমার দরকার পড়লে কি করে ডাকতে হবে। সে কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। এত বছর পরে আমাকে কেনই বা ডাকছেন দেবদর্শন?
যে কারণে ডাকুন না কেন, তার মধ্যে একটা অসহায় আকুতি ফুটে উঠেছিল। পরের দিন একটা ঝুলিতে 2-4টে জামা কাপড় গুছিয়ে নিয়ে জয়তলায় রওনা হয়ে গেলাম। মুকুজ্জে বাড়ির সামনে দাঁড়িয়ে মনটা খারাপ হয়ে গেল। এ বাড়ি আগেও পুরনোই ছিল বটে, কিন্তু তার ভেতর একটা আভিজাত্যের গৌরব ছিল। সে জিনিসটা যেন একদম চলে গেছে। রোয়াকে ওঠবার সিঁড়িগুলো বহু জায়গায় ভাঙা। দেবদর্শনের সঙ্গে যেখানে প্রথম আলাপ হয়েছিল, সেই দালানের পঙ্খের কাজের চটা উঠে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, দালানের কড়িবর্গার ফাঁক থেকে পায়রার দল উধাও হয়েছে। ফলে দালানে এক ধরনের নীরবতা বিরাজ করছে। পায়রার দল চলে যাওয়া কোনো গৃহের পক্ষে শুভ লক্ষণ নয়। আর একটা কি যেন এ বাড়িতে ঘটেছে, খুব খুব খারাপ কিছু। দালানে ওঠবার সিঁড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি কাকে ডাকা যায়। দেবদর্শনের ছেলেদের নামও ঠিকঠাক মনে পড়ছে না তখন। এমন সময় ভেতর বাড়ি থেকে রঘু বেরিয়ে এসে আমাকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। আরে ঠাকুর মশাই যে, আসুন আসুন আসুন, কতদিন পর পায়ের ধুলো পড়লো, আসুন আসুন। একেবারে স্বপ্নের সেই সংলাপ হুবহু। খুব বুড়ো হয়ে গেছে রঘু, চুল ভুরু গোঁফ সব পাকা, কপালে ও মুখে জরার কুঞ্চন। তার বাঁ গালে স্বপ্নে যেমন দেখেছি ঠিক তেমন একটা কাটা দাগ। কেমন আছো রঘু? এখানকার সব খবর ভালো তো? না ঠাকুর মশাই, খবর মোটেও ভালো না। কি হয়েছে? কর্তার খুব অসুখ, আজ মাসখানেক বিছানা থেকে উঠতেও পারছেন না। গেল বছরেও একবার শরীর খারাপ হয়েছিল, ব্রজমাধব কোবরেজের চিকিৎসায় সেইরে উঠেছিলেন, কিন্তু এবার অবস্থা খুবই খারাপ। আর কি বলবো ঠাকুর মশাই, সেবা করবার ভালো লোক না থাকলে রোগী সারে না। কেন, গিন্নিমা? তিনি নেই ঠাকুর মশাই, তিনি নেই। তিনি থাকলে এ বাড়ি রেধাসা হয় না। আমি মৃত্যু অনেক দেখেছি, অনেক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, সব সাধনা করেছি, মন আমার শক্ত হয়ে গিয়েছে। কিন্তু মুকুজ্জে গিন্নির মৃত্যু সংবাদ শুনে বুকের ভেতরটা কষ্টে মুচড়ে উঠল। মনে পড়ে গেল খেতে বসে সেই মুখ তুলে হঠাৎ গিন্নিমাকে দেখা, সেই পদ্ম পলাশের মতো চোখ, চওড়া লাল পাড় শাড়ি, মন্দিরের দরজার সামনে সেই লক্ষ্মীর পায়ের ছাপ। তিনি চলে গিয়েছেন, তাই বুঝি এ বাড়ির ঘরদোর দেউড়িতে সমস্ত পরিবেশে বিষণ্ণতার ছায়া। তুমিও তো অনেক বুড়ো হয়ে গেছো রঘু, কিন্তু তোমার গালে ও কিসের কাটা দাগ? এই দাগটা না, অবাক কাণ্ড হয়েছিল। দা দিয়ে বাঁশ ছিঁচে খুঁটি বানিয়েছিলাম, হঠাৎ হাত ফসকে বাঁশটা গালের উপর এসে পড়েছিল। বেশি লাগেনি, কিন্তু দাগটা ঠেকেই গেল। সে যাক ঠাকুর মশাই, আমার এখন ভগবানের কাছে শুধু এইটুকু কামনা, কর্তা কষ্ট না পেয়ে তাড়াতাড়ি চলে যান, পেছন পেছন আমিও যাই। আমার আগে গেলে চলবে না ঠাকুর মশাই, কর্তাকে দেখার আর কেউ নেই। কথা বলতে বলতে রঘু হাত তুলে চোখের জল মুছল। ঠিক স্বপ্নে যেমনটি দেখেছিলাম সেই দৃশ্য। রঘু আমাকে নিয়ে চলল ভেতর বাড়িতে। সেই দেউড়ি, সেই বারান্দা যেখানে বসে আমরা খেতাম। দালান পার হয়ে ভেতর বাড়ি, চওড়া বারান্দা পার হয়ে বাঁদিকের একটা বড় ঘরের দরজায় দাঁড়িয়ে অনুচ্চ গলায় রঘু ডাকল, কর্তা, কর্তা, কে? কর্তা, ঠাকুর মশাই এসছেন। সেই যে ঠাকুর মশাই। নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়। ঘরে ঢুকলাম। প্রায় কোমর ছাড়িয়ে উঁচু বিশাল খাটে দেবদর্শন শুয়ে আছেন। শরীর প্রায় অর্ধেক বিছানার সঙ্গে মিশে আছে। গায়ের রং মলিন হয়ে গিয়েছে, অনেক অনেক বয়স হয়ে গিয়েছে তার,
কিন্তু একটি জিনিস মহাকাল হরণ করে নিতে পারেনি, সেটি হচ্ছে তার চোখ। বড় বড় উজ্জ্বল দুই চোখের দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। কাছে এগিয়ে গিয়ে তার খাটের পাশে দাঁড়ালাম। মুখুজ্জে মশাই, চিনতে পারেন? ভুলতে তো পারি না। কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। আপনি আবার অসুখ বাঁধিয়ে বসলেন কেন? সবই তো বুঝতে পারছেন ঠাকুরমশাই, এবার সংসার গুটিয়ে নেওয়ার সময় হলো। আর সংসারই বা কোথায়, এ বাড়ির গিন্নিমা চলে গিয়েছেন, রঘু বলেছে বোধহয়। ছেলেরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, আর সেটাই তো স্বাভাবিক। বড় বড় একা হয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই। একা থাকা বড় কষ্টের। একটা জিনিস দেখে মন খারাপ হয়ে গেল। দেবদর্শনের খাঁড়া বাঁশির মতো নাক ঈষৎ বেঁকে আছে। অসুস্থ শয্যাশায়ী রোগীর নাক বেঁকে গেলে সে আর বেশি দিন বাঁচে না। তাছাড়া ঘরে ঢুকেই আমি মৃত্যুর গন্ধ পেয়েছি। তোমাদের তো আমি আগেই বলেছি এটা আমি পাই, এবং আমার এই পূর্ব ধারণা আজ পর্যন্ত কখনো ভ্রান্ত বলে প্রমাণিত হয়নি। বসুন বসুন ঠাকুরমশাই, আমার এই বিছানার পাশেই বসুন। এই রঘু, তুই যা, ঠাকুরমশাইয়ের জন্য একটু জল খাবারের ব্যবস্থা কর। রঘু ঘর থেকে বেরিয়ে গেলে আমার দিকে তাকিয়ে দেবদর্শন বললেন, শুনতে পেয়েছেন তাহলে আমার ডাক? সে তো পেয়েছি, নইলে আর এলাম কেন? আপনাকে কষ্ট দিলাম ঠাকুরমশাই, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আপনাকে আর একবার না দেখে আমি শান্তিতে মরতে পারতাম না। কি যে সম্পর্ক আপনি তৈরি করে গিয়েছিলেন, যেদিন যেদিন নিশ্চিত বুঝতে পারলাম এবারে আর বিছানা ছেড়ে উঠতে পারবো না, সেদিনই দুপুরবেলা শুয়ে মধুসুন্দরী দেবী শ্লোক উচ্চারণ করে মনে মনে আপনাকে ডাকলাম। সঙ্গে সঙ্গেই আমি আপনার ডাক শুনতে পেয়েছি। প্রথমে ঠিক বুঝতে পারিনি, কিন্তু সেদিন রাত্রিরেই এই বাড়ি আর রঘুকে স্বপ্নে দেখেছি। আমি বুঝতে পেরেছিলাম হাতে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি। খুব ভালো করেছেন। সময় যে আর নেই সে আমিও বুঝতে পেরেছি। আমি কবে যাব ঠাকুরমশাই? এখনো কিছু দেরি আছে, সম্ভবত সামনের মাসের শুক্লপক্ষের কোনো দিন। অন্য কেউ হলে হয়তো বলতাম না, কিন্তু এই ভবিষ্যৎবাণী শোনার যোগ্যতা আপনি লাভ করেছেন। মনকে মুক্ত করে দিন, নয়তো ইষ্ট চিন্তা করুন। মন আমার মুক্তই আছে। সেই কবেই হেডমুন্ড ঊর্ধ্বপদ মাতৃগর্ভ থেকে উলঙ্গ ভূমিষ্ঠ হয়েছিলাম। এবার আবার অগ্নিশুদ্ধ করে নিজেকে ফিরিয়ে দেব ঈশ্বরের কাছে। এপারে যা কিছু সঞ্চয় তা এপারেই রেখে যাব। বরং এখন তো ওপারটাই বেশি টানে। মনে হয় সেই মানুষটা অপেক্ষা করে আছে ওপারে আমার জন্য। তার কাছেই তো যাচ্ছি। তাহলে আর ভয় কি? অনেক দিন তাকে দেখিনি, কিন্তু চোখ বন্ধ করলেই তিনি এসে সামনে দাঁড়ান। অনেকগুলো কথা বলে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিলেন। একটু থেমে আবার বললেন, ঠাকুরমশাই, সে আবার এসেছিল। কে? সে অমর জীবন বলে গিয়েছিল আবার দেখা হবে। দেখা হলো। এক আশ্চর্য জিনিস সে আমাকে দেখালো। সে কথা বলবার জন্যই আপনাকে ডেকেছি। আর তো কেউ ঠিক বুঝবে না। সময় থাকতে বলে যাই। আপনার কষ্ট হবে না? এত কথা বলছেন। কিছু মাত্র না। আপনি আশায় আমি নতুন শক্তি পেয়েছি মনে। বেশ, তাহলে বলুন।
গত শুক্রবারের আগে শুক্রবারে, মানে 3-10 আগে, হঠাৎ রঘু এসে উত্তেজিত গলায় বলল, কথা কথা সেই পাগল মতো লোকটা এসছে। কে? পাগলের মতো লোক? সেই লোকটা, সে কি যেন ছড়া বলে লটারির টিকিটের নম্বরে হদিশ দিয়েছিল, সে এসেছে। লটারির নম্বর? সেই লোক? সেই সেই আমার জীবন? হ্যাঁ, কি অকৃতজ্ঞ! আমি তার কথা বুঝতে পারিনি। হ্যাঁ, কোথায় কোথায় সে? কোথায়? দালানে বসিয়ে রেখে এসেছি কর্তা, ডাকবো? ডাক ডাক ডাক, নিয়ে আয়। যে আগে, কিন্তু কর্তা, একখানা কথা। কি হলো? যেতে গিয়ে থেমে গেলে? কর্তা, একটা ব্যাপার কেমন যেন ঠেকছে। কি ব্যাপার? এই লোকটা এর আগে এসেছিল, সে কতদিন আগের কথা কর্তা? বছর 14 হবে। কেন রে? কর্তা, এই সময়ের মধ্যে আমরা তো সব বুড়ো হয়ে গেলাম, চুল দাড়ি পেকে গেল, চামড়া কুঁচকে গেল। এই লোকটার চেহারা কিন্তু একদম বদলায়নি, একেবারে সেই রকম আছে। তুই আগে নিয়ে আয় তাকে। মুখুজ্জে মশাই, বলেছিলাম না আসবো, এলাম। বসি একটু আপনার পাশে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সত্যি একটুও চেহারা বদল হয়নি তার। এমন কি করে হতে পারে আমি ভেবে পেলাম না। আগের বার কি সম্বোধন করেছিলাম তার ঠিকঠাক মনে পড়ে না। এখন আমার বয়স অনেক বেড়ে গিয়েছে, কিন্তু কিন্তু কোনো অলৌকিক উপায়ে অমর জীবন আটকে আছে 40-এর কোঠাতেই। কাজেই কোনো সংকোচ না করেই বললাম, বসো। তারপর এতদিন পরে হঠাৎ? আসবার সময় হয়েছিল তাই এলাম। আপনার সঙ্গে একটু দরকার আছে, কিংবা এভাবেও বলা যেতে পারে আপনারও দরকার আছে আমাকে। কিন্তু সে তো আজকে হবে না, কাল সকালে হবে। কেন? আজ হবে না কেন? আজ রাত্রিরে আমি স্বপ্ন দেখব। কালকের দরকারটা একটু গুছিয়ে নেব কি না? আপনার দরকারটা কি তা ভালো করে জেনে নিতে হবে। আমাকে কেবল রাত্রিরে শোবার জন্য একটু জায়গা দেবেন। খাওয়ার ব্যবস্থা করতে হবে না। স্বপ্ন দেখার রাত্রিরে আমি কিছু খাই না। গতবার যখন এসেছিল অমর জীবন, তখনও এইরকমই নানা রকম পাগলাটে কথা বলেছিল, কিন্তু তার কথা অনুযায়ী আমি তো লটারির প্রাইজটা পেয়েছিলাম। তার কথাবার্তা শুনতে অদ্ভুত লাগলেও আমি উড়িয়ে দিলাম না। তার কথা মতোই কাজ হলো। পরের দিন সকালে অমর জীবন আমার বিছানার পাশে এসে বসলো। আমি কিছু বলবার আগেই বলল, আপনার কি চাই সেটা স্বপ্নে জানতে পারলাম। সেটা কি? এমন কেউ আছে যাকে আপনার খুব দেখতে ইচ্ছে করে? অনেক দিন দেখেননি এমন কেউ? সে তো অনেকেই আছে, তবে আজ কয়েকদিন হলো বাবাকে খুব মনে পড়ছে। সেই কবে মারা গিয়েছিলেন বাবা, আমার কৈশোরে। কি ভালোই না বাঁচতেন আমাকে। তার চরিত্রে উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না। শুধু কাছে গিয়ে বসলে বুকের উষ্ণতাটুকু টের পেতাম। মারা যাওয়ার কিছুদিন আগে বলেছিলেন পশ্চিমের মাঠে কোথায় নাকি তেঁতুল গাছের ডালে কি একটা অদ্ভুত পাখি বাসা করেছে। সবাই দেখতে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কি পাখি। আমাকে দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, যাওয়া হয়নি। তার আগেই বাবা অসুখে পড়লেন, আর সে অসুখ থেকে আর উঠলেন না। মুখুজ্জে মশাই, আপনি একবার একটু চোখ বুঝুন তো। 1 থেকে 5 গুনতে যতক্ষণ সময় লাগে, তারপর আবার তাকান। বন্ধ করুন চোখ। বেশ, এই চোখ বন্ধ করলাম। 1, 2, 3, 4, 5। চোখ তাকাচ্ছি, তবে চোখ তাকিয়ে অবাক হয়ে গেলাম।
অমর জীবন যেখানে বসেছিল বিছানার পাশে, সেই জায়গাটায় আমার বাবা বসে আছেন। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হৃৎপিণ্ড বুঝি থেমে যাবে। মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি সত্যি আমার আমার সেই হারিয়ে যাওয়া বাবা। এমনকি তার কপালের বাঁ দিকের রগটাও ঢিপ ঢিপ করতে দেখলাম, যেমন জীবদ্দশায় বাবার করত। বাবা মৃদু হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আকুল হয়ে বাবার হাত জড়িয়ে ধরলাম। একেবারে একেবারে বাস্তব রক্ত মাংসের দেহ, কোনো কোনো ফাঁকি নেই। কতদিন পরে বাবাকে দেখছি, আমার আমার সমস্ত মন প্রাণ জড়িয়ে গেল। বাবা বললেন, দেবু, আমি তোকে সেই যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই বেড়াতে নিয়ে যাব বলে এসেছি। চল, আমার সঙ্গে যাবি। পাখি দেখতে? পাখি দেখতে বাবা? পশ্চিমের মাঠে? না, অন্য জায়গায়। আমার সঙ্গে যেতে ভয় করবে না তো? আমি যে চলতে পারি না বাবা, বিছানা থেকে উঠতে পারি না। তাতে কি? তোকে উঠতেও হবে না, হাঁটতেও হবে না। আমি তোকে কোলে করে নিয়ে যাব। তুই তার জন্য তৈরি হ। দেবু, সে অদ্ভুত পাখিটা তোর তাহলে এখনো দেখতে ইচ্ছে করে? খুব খুব ইচ্ছে করে। বেশ, দেখাচ্ছি তোকে। জানলার দিকে তাকা। বাবার হাত ধরেই ডান দিকের জানলাটার দিকে তাকালাম। ডানা ঝপটানো শব্দ করে জানলার ঠিক বাইরে বাতাবি লেবুর ডালে আশ্চর্য এক পাখি কোথা থেকে উড়ে এসে বসলো। কি অপূর্ব রঙের বাহার তার! কেমন চুনির মতন লাল চোখ। অমন পাখি কেউ কখনো দেখেনি ঠাকুরমশাই। স্বর্গের এই বিচিত্র পাখি বাবাই তো আমায় দেখালেন। আমি খুশি হয়ে বাবার দিকে মাথা ঘুরিয়ে তাকালাম। বাবা নেই। আমি অমর জীবনের হাত ধরে রয়েছি। এই আমার কাহিনী ঠাকুরমশাই। এই কথা বলবার জন্যই আমি আপনাকে ডাক পাঠিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আমার যাবার দিন কাছে এসে গিয়েছে, কিন্তু বাবা যখন নিয়ে যাবেন বলেছেন তখন আর ভয় কি? ঠাকুরমশাই, আপনাকেও আমি পুরো চিনতে পারিনি, অমর জীবনকেও পারিনি, কিন্তু কিন্তু এই ঘটনাটা আপনাকে না বলে গেলে আমি শান্তি পেতাম না। শেষ একখানা প্রশ্ন করব ঠাকুরমশাই। অমর জীবনকে আপনি বা কে? মুখুজ্জে মশাই, আমি খুব সাধারণ রক্ত মাংসের মানুষ। সাধনা করে কিছু শক্তি পেয়েছিলাম এইমাত্র, কিন্তু অমর জীবনের প্রকৃত পরিচয় আমিও জানি না, আর না জানাই বোধহয় ভালো। আমরা বুঝতে পারবো না, কেবলমাত্র বিভ্রান্ত হব। যদি পরজন্ম বলে কিছু থাকে তবে হয়তো আবার দেখা হবে। দেবদর্শন চুপ করে থাকলেন। জানালার বাইরে বাতাবি লেবুর গাছটা, যার ডালে সেই আশ্চর্য পাখি এসে বসেছিল। এই বাড়ি জীবন দেবতার আশীর্বাদ পুত। বোধহয় তাই সে পাখি কেবল এখানেই আসে। লক্ষ্মীর বাস ছিল এই বাড়িতে। এর প্রতিটি অলিন্দে দেবীর অধিষ্ঠান। মৃত্যু আসছে, কিন্তু সে আসছে শিউলি ঝরা স্নিগ্ধতায়। বাকি দিনটা ঘুরে বেড়ালাম জয়তলা গ্রামের পথে পথে। আর হয়তো কোনোদিন এখানে আসা হবে না। বিদায় চাইলাম গ্রামের মাটির কাছে। রাত্রির বেলা বারান্দায় খেতে বসলাম একা।
দেবদর্শন চলতে পারেন না বলে আজকাল তার খাবার ঘরেই দেওয়া হয়। থালায় সেই তুলাই পাঞ্জি চালের ভাত, ছোট্ট বাটিতে বাড়ির তৈরি গাওয়া ঘি, মৃগেল মাছের ঝোল। আজ আর গিন্নিমা দাঁড়িয়ে তদারক করছে না, বুড়ো রঘু যত্ন করে খাওয়াচ্ছে। শেষ পাতে ঘন দুধ আর সুপক্ক মর্তমান কলা। জয়তলা গ্রাম, সুখে থেকো, সুখে থাকো বাঙালি। পরের দিন খুব ভোরে জয়তলা ছেড়ে চলে এলাম। রঘু গ্রামের সীমানা পর্যন্ত এগিয়ে দিতে এলো। আলপথ হেঁটে অর্ধেক মাঠ পার হয়ে একবার পেছন ফিরে দেখি, তখনও বিশ্বস্ত বৃদ্ধ মানুষটি তাকিয়ে আছে আমার দিকে।